আমরা কি ভাবে ভাগ করি? পিওরলি মোটর, পিওরলি সেন্সরি and mixed, both motor and sensory. For example, trigeminal nerve is a mixed nerve. It has got a sensory component, sensation of the ophthalmic and maxillary division is a sensory nerve, but mandibular nerve supply these muscles, so it is a motor function. So trigeminal nerve is a mixed nerve. এরকম ভাবে আমাদের জানতে হবে ফেশিয়াল নার্ভ, মিক্সড নার্ভ। সুতরাং এইটা একটা জানলাম। আরেকটা জানবো কি, যেটা এখানে এখন আমি বলবো না ডিটেলস, কারণ পুরো একটা ক্লাস, প্রায় হাফ ক্লাস লেগে যাবে। একটা হচ্ছে এক একটা মাসেলের এক একটা কম্পোনেন্ট রয়েছে। কিরকম? এই যে সেন্সেশন মে অ্যারাইজ, আগেই বলেছি টু টাইপস অফ সেন্সেশন রয়েছে। একটা হচ্ছে জেনারেল সেন্সেশন, পেইন, টাচ, টেম্পারেচার। আমরা পেইন, টাচ, টেম্পারেচার, এটা হচ্ছে জেনারেল সেন্স। আরেকটা সেন্সেশন রয়েছে, এইমাত্র বললাম প্রপ্রাইসেপশন। আরেকটা সেন্সেশন রয়েছে ভিসেরাল সেন্সেশন। ভিসেরা, নর্মালি if we cut the stomach even in a living condition, you cannot feel the pain because there is a no sensory nerve supply carrying the pain fibers. Pain, touch, temperature, stomach এ যদি জ্যান্ত অবস্থায় কেউ হাতও দিয়ে দিক জানতে পারবো না, but you can easily know when stomach is stretched or intestine is in your cramp. In a if you take a food and there is a hurried diarrhea and there is a severe cramps. So, when the viscera is stretched, when there is an excessive peristalsis, even heart, when there is an anoxia, less oxygen supply, there is a pain sensation from the viscera. It is a totally different sensation. So, we call it visceral sensation. তাহলে ডিফারেন্ট সেন্সেশন আছে। তাহলে জেনারেল সেন্সেশন হচ্ছে এগুলি। এবার এই সেন্সেশনকে আবার দুটো ভাগে ভাগ করছি, জেনারেল সোমাটিক সেন্সেশন, জেনারেল ভিসেরাল সেন্সেশন। সোমাটিক কি? পেইন, টাচ, টেম্পারেচার। সোমা মানে স্কিন, মাসল, যেটা আসছে মেইনলি মিউকাস মেমব্রেন, এখান থেকে যে পেইন, টাচ, টেম্পারেচার নিচ্ছি সেটাকে আমরা বলি জেনারেল সোমাটিক সেন্সেশন। পেইন, টাচ, টেম্পারেচার, হটনেস, কোল্ডনেস, এটসেট্রা। জেনারেল ভিসেরাল সেন্সেশন, stretching of the viscera, excessive peristalsis, general visceral sensation. কেমন? ঠিক সেই রকম আমাদের ইফারেন্ট, এটা আরেকটা জিনিস জানো তোমরা, you will already know, when a impulse carrying from periphery to the spinal cord of the brain in centripetal direction, we call it afferent or afferent nerves. And when brain or spinal cord orders and nerve carrying this impulse to the muscle and other structure, blood vessels, etc., we call it efferent. So, similarly, efferent, দিয়ে দাও, এটা পকেট নেই জমায় আজকে। সেই রকম ইফারেন্টেরও দুটো আছে, জেনারেল সোমাটিক এফারেন্ট, যেটা আমাদের স্কেলিটাল মাসেলকে দিচ্ছে, আবার জেনারেল ভিসেরাল এফারেন্ট যেটা স্মুথ মাসেলকে দিচ্ছে। ডিটেলস পড়বে তোমরা, একটা ক্লাস লাগবেই পুরো এটার জন্য, আমি আজকে ডিটেলস যাচ্ছি না। কেমন? তাহলে আমরা কি কি শিখলাম? জেনারেল সোমাটিক এফারেন্ট রয়েছে, জেনারেল ভিসেরাল এফারেন্ট রয়েছে, জেনারেল ভিসেরাল ইফারেন্ট রয়েছে, জেনারেল সোমাটিক ইফারেন্ট রয়েছে, আবার আরেক ধরনের এফারেন্ট রয়েছে, ইফারেন্ট রয়েছে। নেক্সট সপ্তাহ থেকে যদি পারি শুরু করব ব্র্যাঙ্কিয়াল আর্চ। এই যে এইখানে হেড নেকে সব ডেভেলপ হয় ব্র্যাঙ্কিয়াল আর্চের, তোমাদের টনসিল,
তারপরে হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস, এবং এইখানে যে স্ট্রাকচার যে ডেভেলপ করবে, আমি ডিটেলস পড়াবো, সেইগুলির জন্য আমরা ওটাকে নাম দিয়েছি স্পেশাল। সেটার নাম দিয়েছি আমরা স্পেশাল। ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে যেগুলি ডেভেলপ করবে। হোয়াট ইজ ব্র্যাঙ্কিয়াল আর্চ তোমরা জানো না, সুতরাং আমি আর ডিটেলস যাচ্ছি না, কারণ সময় লাগে। এইসব জায়গায় জেনে রাখো, কিছু ভিসেরা রয়েছে তাদেরকে আমরা জেনারেল ভিসেরা বলি না, স্পেশাল ভিসেরা বলি। যে সেন্সেশন ওই ভিসেরা থেকে আসে, যে অর্ডার ব্রেন ওদেরকে দেয়, তাকে আমরা বলি স্পেশাল ভিসেরাল ইফারেন্ট, স্পেশাল ভিসেরাল এফারেন্ট। তাহলে এইরকম অনেকগুলি ভাগ আছে মোটর এবং সেন্সারিতে। আরেকটা স্পেশাল ভাগ আছে যেটা হচ্ছে অ্যাফারেন্টে রয়েছে, চোখ, আই, ভিশন অ্যান্ড হিয়ারিং। এটাকে আমরা নাম দিয়েছি শুধু অ্যাফারেন্ট নয়, জেনারেল স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্সেশন খুব সহজ জিনিস নয়, বেশ জটিল, কমপ্লেক্স। স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট রয়েছে, ইফারেন্ট রয়েছে, তার আবার জেনারেল ভিসেরাল, আবার অ্যাফারেন্টেরও জেনারেল, ভিসেরাল, স্পেশাল। সুতরাং দেয়ার আর সো মেনি কম্পোনেন্টস রয়েছে, এবং তার জন্য নিউক্লি রয়েছে। আগেই বলেছি ব্রেন স্টেমে নিউক্লি থাকে। মাস অফ সেল বডিজ অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, তাকে আমরা বলি নিউক্লি, ক্রেনিয়াল নার্ভ নিউক্লি। এই নিউক্লিগুলিকে আমরা ভাগ করি সেই জেনারেল সোমাটিক এফারেন্ট নিউক্লি, ইফারেন্ট নিউক্লি, এটসেট্রা। সুতরাং যখনই একটা ক্রেনিয়াল নার্ভ শর্ট নোটস দেবে, তোমাকে কিন্তু একটা জিনিস লিখতে হবে, ফাংশনাল কম্পোনেন্ট, whether it is a SSA, special somatic afferent, for example hearing, vestibulocochlear nerve, লিখতে হবে এটার ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে SSA। আবার অকুলোমোটর নার্ভ লিখবো যখন, তখন এটা বলবো GSE, জেনারেল সোমাটিক এফারেন্ট। কেন? আইবলটা কিন্তু সোমাটিক্স ডেভেলপ করছে, আমরা এটাকে সোমাটিক বলি। যে আইবল মাসেলস যেটা ডেভেলপ করছে, এই যে রেক্টি মাসেল, ভালো করে বোঝো এটা, রেক্টি মাসেল, অবলিক মাসেল, দে আর অল স্কেলিটাল মাসেল। যে স্কেলিটাল মাসেল হয়ে যাবে, আমাদের এটা হয়ে যাবে জেনারেল। তাহলে অকুলোমোটর যে সাপ্লাই করছে, অকুলোমোটর নার্ভের মেইন ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল সোমাটিক ইফারেন্ট প্লাস অকুলোমোটর নার্ভ আরেকটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন রয়েছে, সিলিয়ারি গ্যাংলিয়ন, কালকে একটু বলেছিলাম। যেই সেটা থাকছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ক্যারি করছে, ওটা আবার ভিসেরাল হয়ে গেল, জেনারেল ভিসেরাল এফারেন্ট। টাইম শর্ট, বুঝে এত পড়া। সুতরাং আমার সাজেশন, যেগুলি সহজে বুঝবে, সব নার্ভস পড়তে হয় না, পড়তে হয় থার্ড, ফোর্থ, সিক্স, সেভেন্থ, সবচেয়ে বেশি পড়তে হয় সেভেন্থ, কিছুটা 12। এই পাঁচটা নার্ভ খুব ডিটেলসে পড়তে হয়। আর সুপারফিশিয়ালি পড়তে হয় তোমার হাইপোগ্লসাল নার্ভ, না হাইপোগ্লসালটাও ডিটেলসে পড়তে হয়, তোমার ওই ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, এইগুলি রয়েছে। সুতরাং সেভেন্থ নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট একদম, যদি বুঝতে অসুবিধা হয় মুখস্থ করে নেবে, কি কি আছে, জিএসএ, জিএবি সব মুখস্থ করে নেবে। মেইনলি সেভেন্থ নার্ভে ঝামেলা হয়, ফার্স্ট নার্ভে ঝামেলা কিছু নেই, সেকেন্ড নার্ভের ঝামেলা কিছু নেই। কারণ ফার্স্ট নার্ভ আর দুটোই হচ্ছে স্পেশাল সোমাটিক এফারেন্ট, অলফ্যাক্টরি অ্যান্ড অপটিক। আর অপটিক নার্ভ আরেকটা হচ্ছে স্পেশাল পিকুলিয়ার নার্ভ। ভালো করে শোনো, দো আমরা অপটিককে নার্ভ বলছি, বাট অ্যাকচুয়ালি অপটিক ইজ নট এ পিওরলি ক্রেনিয়াল নার্ভ। অপটিক নার্ভ ইজ নট এ পিওরলি ক্রেনিয়াল নার্ভ। কি ব্যাপার হলো, নার্ভ বলছি আবার ক্রেনিয়াল নার্ভ কেন? নার্ভ মানে কি? সেল বডি থাকবে, তার অ্যাকশন ডেনড্রনস থাকবে। অপটিক, এবং তোমরা জানি অ্যাকশনসকে ডেনড্রন করে নিউরোলেমাল শীট থাকবে, সোয়ান সেল থাকবে, পলিগন এন্ডোসাইট থাকবে। কিন্তু অপটিক নার্ভ ইজ নাথিং বাট এ
প্রলঙ্গেশন অফ দ্য ব্রেন। কালকে আমি কোন ব্যাচকে বলিয়েছিলাম, কিছুটা বলেছিলাম ডিসেকশন ক্লাসে ব্রেনের ডেভেলপমেন্ট, প্রোসেনকেফালন, মেসেনকেফালন, রমেনকেফালন পড়েছিলাম। তাহলে ব্রেনটা এরকম ভাবে ডেভেলপ করে। নিউরাল টিউব কিভাবে তৈরি হয় বলেছিলাম, যে একটোডার্ম থেকে কিভাবে তৈরি হচ্ছে নিউরাল টিউব বললাম। আমরা জানি 3টে লেয়ার রয়েছে, স্কিন ফর্মেশন করছে, তারপরে মেসোডার্ম মেনলি মাসেলস এন্ড আদার ব্লাড ভেসেল তৈরি করছে, তারপরে এন্ডোডার্ম লাইনিং অফ দ্য জিআই ট্র্যাক্ট, মিউকাস মেমব্রেন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলি ইউরিনারি সিস্টেম তৈরি করছে। গেল। এই একটোডার্মটা কি হয়, আর আমরা কি জানি, প্রিমিটিভ স্ট্রিক জানি তো। প্রথমে যে অর্গানাইজার একটা, তাকে বলি আমরা কি বলি, নোটোকর্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে নোটোকর্ডের ঠিক ওপরে যে একটোডার্ম থাকে, এটা একটু চেঞ্জ হয়ে যায়, ক্যারেক্টার স্পেশাল চেঞ্জ হয়ে যায়। কেমন? একটোডার্মই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে আমি কাট সেকশন এরকম, কিন্তু অ্যাকচুয়ালি হবে এরকম। প্রত্যেকটা লেয়ার কিন্তু এরকম, বুঝতে পেরেছো তো? কাট সেকশন এরকম। তাহলে এইটা যে চেঞ্জ হয়ে গেল, স্পেশাল চেঞ্জ, তাকে আমরা বলি নিউরো একটোডার্ম। কারণ এখান থেকে নার্ভ, আমাদের ব্রেন তৈরি হবে, স্পাইনাল কর্ড তৈরি হবে। সো পার্ট অফ দ্য একটোডার্ম অ্যাভাব দ্য নোটোকর্ড ইজ নিউরো। তারপরে কি করবে, এইটা নোটোকর্ড, এই নিউরো একটোডার্ম এই জায়গাটা এইরকম ভেঙে এইরকম হয়ে যাবে নিউরো একটোডার্মটা, কালকে কাগজ দিয়ে দেখিয়েছিলাম। তারপরে এই দুটো এজ আরো কাছে আসবে, আলটিমেটলি জয়েন করে যাবে। তারপরে দেন, এবং এইটাই হচ্ছে নিউরাল টিউব। এখান থেকেই এই টিউব লাইক স্ট্রাকচার, এখান থেকেই তোমার এই আমাদের ব্রেন এত বড় ডেভেলপ করবে। সো অ্যাকচুয়ালি ব্রেন ইজ ডেভেলপ ফ্রম দ্য একটোডার্ম, স্পেশালিটি নিউরো একটোডার্ম। আর এই জায়গাটা, এই যে জাংশনাল পয়েন্ট, এখানে সেলগুলি স্পেশালাইজড হয়ে নিউরাল ক্রেস্ট সেল তৈরি করবে। এই নিউরাল ক্রেস্ট সেলের মুভমেন্ট করার ক্যাপাসিটি রয়েছে। ওরা মুভমেন্ট করে করে নানা জায়গায় ছড়িয়ে যাবে, ব্র্যাঙ্কিয়াল আর্চে আসবে, ফেসে আসবে, ম্যান্ডিবুলের জায়গায় আসবে, অটোনমিক গ্যাংলিয়ন তৈরি করবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যাবে, সোয়ান সেল আসবে, দাঁতে আসবে, ওডন্টোব্লাস্ট, ডিফারেন্ট জিনিস তৈরি করবে। এই স্পেশাল সেল তাকে আমরা বলি নিউরাল ক্রেস্ট সেল। একটা ভেরি কমন কোশ্চেন ইন অ্যানাটমি, হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল? রাইট ডাউন, একটা বড় কোশ্চেনের সাথে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল। তো তোমাকে প্রায় 8-10টা লিখতে হবে, কেমন? তাহলে এই নিউরাল টিউবটা আমরা কাট সেকশন এরকম করেছি, তার জন্য এরকম হয়েছিল, অ্যাকচুয়ালি এরকম। তারপরে কি হলো, এর ক্রিটিক্যাল পার্ট অর্থাৎ মাথার দিকের জায়গাগুলি হলো। এটাকে বলা হয় প্রোসেনকেফালন। এই প্রোসেনকেফালন আবার এটাকে বলা হয় টেলেনকেফালন। আর মাঝখানে একটা সরু রয়ে গেল, সেটা হচ্ছে ডায়েন। টেলেনকেফালন থেকে আমাদের হিউজ সেরিব্রাল হেমিস্ফিয়ার ডেভেলপ করবে। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, ব্রেন বলতে যাবো, ভেতরের গুলি আমরা দেখি না, আমরা শুধু ব্রেন বলতে, বাট ব্রেন যখনই থাকবে সমস্ত স্ট্রাকচার থাকবে। তাহলে টেলেনকেফালন থেকে ডায়ানকেফালন থেকে বেসাল গ্যাংলিয়া, থ্যালামাস, এগুলি ডেভেলপ করবে। মেসেনকেফালন থেকে মিড ব্রেন, আর রমেনকেফালন থেকে ওটা আবার ভাগ হবে, সেরিবেলাম অ্যান্ড পন্স অ্যান্ড মেডালা ডেভেলপ করবে। আর এই জায়গাটা স্পাইনাল কর্ড হবে। দিস ইজ ইন শর্ট বলে দিলাম
নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট। অ্যাটলিস্ট তোমাদের টাইম চলে আসছে, সুতরাং এইটুকুনি অন্তত জেনে রাখো যে ব্রেইন কোথার থেকে ডেভেলপ হয়, কেমন এবং কিভাবে ডেভেলপ হয়। এরপরে এই ডায়ানকেফালেন থেকে ইট ইজ নাথিং বাট এ ব্রেইন, ইট ইজ নাথিং বাট এ ব্রেইন। এই ডায়ানকেফালেন থেকে দুটো এবং আলটিমেটলি সামনে এইটা তৈরি করবে অপটিক কাপ, মেইনলি রেটিনা, আর পেছনের জায়গাটা হচ্ছে অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভ অ্যাকচুয়ালি নাথিং বাট এ স্ট্রাকচার, ইট ইজ এ ডেরিভেটিভ অফ এ ব্রেইন, ডেরিভেটিভ অফ এ ব্রেইন, ইট ইজ এ প্রলঙ্গেশন ফ্রম দ্য ব্রেইন। সুতরাং ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট অনেক কিছু। ব্রেইন তাই তো, পায়া ম্যাটার, arachnoid matter and dura matter. So optic nerve also covers so আমরা জানি arachnoid and পায়ার মধ্যে একটা স্পেস রয়েছে, কি স্পেস? সাব অ্যারাকনয়েড স্পেস কন্টেনিং সিএসএফ, এবং সেটা নর্মাল কনস্ট্যান্ট, আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। কেন থাকে? সিক্রেশন হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সিক্রেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে থ্রু ব্রেন, সার্কুলেশন হচ্ছে, সার্কুলেশন অফ সিএসএফ কনস্ট্যান্ট থাকে। কিন্তু যদি কোনো কারণে এক্সেসিভ সিক্রেশন হয় অথবা অ্যাবজর্পশন বন্ধ হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি হিউজ অ্যাকুমুলেশন অফ cerebrospinal fluid। আমরা বলি ডেঞ্জারাস কন্ডিশন, ইনক্রিজ সিএসএফ প্রেসার, and these increased CSF now may compress the brain and other structure, producing symptom, severe symptoms. As optic nerve has also got subarachnoid space. কেন থাকবে subarachnoid space? As it is, optic nerve is covered by pia, arachnoid and dura, which is not present in other nerve, because other nerves are truly nerve, cell, action dendrons. এখানেও অ্যাকশন ডেন্ড্রনস আছে, এগুলি স্পেশালাইজড হয়ে অ্যাকশন ডেন্ড্রনস করছে, মানে নার্ভ ফাইবার করছে, কিন্তু টিপিক্যাল সেল বডি মানে রেটিনাতে গিয়ে আছে, এইখানে নেই। তাহলে কি হলো? কোনো কারণে যদি ইনক্রিজ সিএসএফ প্রেসার হয়, এখানটা সাবরেকনাস যদি ইনক্রিজ হয়, এখানে ইনক্রিজ হবে, and it compress the optic nerve, producing blindness. সুতরাং বুঝতে পারছো যে আমাদের কোনো কারণে ইনক্রিজ সিএসএফ প্রেসার হলে, কমিউনিকেটিং হাইড্রোকেফালাস হলে, দেয়ার ইজ এ চান্স অফ ব্লাইন্ডনেস। একটা গেল ইম্পর্টেন্ট পয়েন্ট, আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তোমার যদি কোনো কারণে পেরিফেরাল নার্ভ কেটে যায়, ফিজিওলজিতে পড়েছো, নার্ভ হ্যাজ গট রিজেনারেটিভ ক্যাপাসিটি, রিজেনারেট করতে পারে, কাটা অংশ জুড়ে যেতে পারে, এবং হচ্ছেই। আমাদের যে মেইন যে আমরা ট্রান্সপ্লান্ট করছি, হ্যান্ডস, ফুট, নার্ভের সাথে নার্ভ সেলাই করে দিচ্ছি, জুড়ে যাচ্ছে। বাট অপটিক নার্ভ ক্যান নট রিজেনারেট, বিকজ রিজেনারেশনের দরকারের জন্য হচ্ছে নার্ভের নিউরোলেমাল শীথ। অপটিক নার্ভের কোনো নিউরোলেমাল শীথ নেই। সুতরাং বুঝতে পারছো, অপটিক নার্ভ যদি কেউ জিজ্ঞেস করে, আমি এক্সামিনার ভালো বলছো বলে, এই অপটিক নার্ভ ইজ এ নট এ নার্ভ, ইজ ট্রু অর ফলস, ইংলিশ আর ট্রু, তখন বলে ওয়াই, তখন এগুলি বলতে হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা শিখলাম এগুলি। অপটিক নার্ভের
কতটা পড়ব আমরা? আচ্ছা, অপটিক নার্ভ আমরা জানি আইয়ে তিনটে, কালকে বলেছিলাম যে আই বলে তিনটে কোর্স রয়েছে, স্ক্লেরা আউটসাইড অ্যান্ড কর্নিয়া আউটসাইড কোট, ইনার কোরয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস, আর ইনার কোট ইজ অনলি রেটিনা। রেটিনাতে হিস্টোলজি পড়বে তোমরা, দেয়ার আর 10 লেয়ার্স ইন রেটিনা, আউটার পিগমেন্টেড লেয়ার, তারপরে ইনার এই লেয়ার অফ রডস অ্যান্ড কোনস, এরকম ভাবে ইনার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, আউটার নিউক্লিয়ার লেয়ার, এরকম করে 10 রয়েছে। তার মধ্যে আউটারে আমাদের যে চোখে আলো পড়ছে সেটাকে যে কোনো নার্ভ, আমাদের যে পেইন, আমাদের সেন্সেশন, দেয়ার মাস্ট বি এ রিসেপ্টার। পড়েছ তো ফিজিওলজিতে, প্যাসিনিয়াস, কর্পাসিক্যাল, রাফিনিস অর্গান, নার্ভ এন্ডিংস, ফ্রি নার্ভ এন্ডিংস, আরো আছে ভুলে যাচ্ছি, পাস্কেলস, এগুলি সমস্ত হচ্ছে নার্ভ রিসেপ্টার। নার্ভ রিসেপ্টার থেকে না ওরা আবার নার্ভকে দেয়, নার্ভ ক্যারি করে সেন্সেশন। সেন্সেশন মানে ইলেকট্রিক্যাল ইম্পালস, সেটা ব্রেনে গিয়ে, কম্পিউটারাইজড ব্রেন গিয়ে আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ সেন্সেশন দেয়। সিমিলারলি রেটিনাতে তারপরে যে লেয়ার রয়েছে আমরা বলি লেয়ার অফ রডস অ্যান্ড কোনস, আমি ডিটেলস আঁকলাম না, যে এইগুলি হচ্ছে রিসেপ্টার, নট কিন্তু নার্ভ। এগুলি কিন্তু ফার্স্ট, আরেকটা জিনিস জেনে রাখো, যে কোনো সেন্সেশন যেতে গেলে ব্রেনে মিনিমাম ইউজুয়ালি তিনটে অর্ডার নিউরন লাগে। ফার্স্ট অর্ডার, একটা সেন্সেশন এখানে হলো, আমি গায়ে চিমটি কাটলাম বা কানে শুনলাম, receptor. Receptor now transfer this reception to the first order neuron. First order neuron synapse with নাম হচ্ছে second order neuron. Second order neuron suppose করে neuron, it goes to the brain. এক্সেপশন রয়েছে যেমন হিয়ারিং এ 4টে অর্ডার অফ নিউরন আছে, 3টেও আছে, 4টেও আছে অডিটারি, আমি এক্সেপশনে যাচ্ছি না। সুতরাং আমাদের যে কোনো জিনিস জানতে গেলে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এবং কোথায় সাইন্যাপস হয় জানতে হবে। তাহলে এখানে এটা কি ফার্স্ট অর্ডার নিউরন? রডস অ্যান্ড কোনস? নো, দিজ আর অনলি রিসেপ্টার। আমরা রিসিভ করছে। রডস ডিম লাইট ভিশন, কোনস ব্রাইট ভিশন, কালার ভিশন, অ্যাকুইটি অফ ভিশন। কেমন? এই দুটো রিসিভ করতে, এটা হচ্ছে সেল বডি রয়েছে কোনসের, ফার্স্ট অর্ডার নিউরনকে bipolar cell. Bipolar cell of the retina is the first order neuron of the visual pathway. তারপরে ganglionic cell layer, it is the second order neuron. তাহলে ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে বাইপোলার, গ্যাংলিয়নিক সেল লেয়ার হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। তার ডেনড্রাইটসটাই অ্যাকচুয়ালি তৈরি হলো। So optic nerve, what is optic nerve? It is the second order neuron of ganglionic cell layer. So optic nerve is the dendrons of the
গ্যাংলিয়নিক সেল লেয়ার, সেটাই হচ্ছে অপটিক নার্ভ। সেইটা এখানে রেটিনার মধ্যে একটা স্পট দিয়ে বেরিয়ে আসে, তাকে আমরা বলি ব্লাইন্ড স্পট বা অপটিক স্পট, এটা দিয়ে বেরিয়ে আসছে, এই তৈরি হলো অপটিক নার্ভ। কেমন? জানার পরে আমরা এখানে কোনো ফটো রিসেপ্টর সেল নেই, কোনো রডস আর কোন যেখান দিয়ে অপটিক নার্ভটা বেরিয়ে আসছে যে পোল দিয়ে, সেইখানে কোনো ফটো রিসেপ্টর সেল থাকে না। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট। এখানে 2 মিলিমিটার নেজাল সাইডে আরেকটা জায়গায়, তাকে বলে ম্যাকুলা লুটিয়া, পড়বে তোমরা যখন আই হবে। আচ্ছা, মানে রেটিনা অফ দ্য রাইট আই, রেটিনা অফ দ্য লেফট আই আঁকলাম। একটা হচ্ছে রেটিনাকে, একটা হচ্ছে মিডিয়াল সাইড, তাকে আমরা মিডিয়াল বলি না, বলি নেজাল সাইড, যেহেতু নাকের দিকে। আরেকটা ল্যাটারালি রয়েছে, কিন্তু আমরা ল্যাটারাল সাইড বলি না, বলি টেম্পোরাল সাইড, যেহেতু এটা টেম্পল। তাহলে রেটিনার এটা হচ্ছে নেজাল সাইড, এটা হচ্ছে টেম্পোরাল সাইড, এটা নেজাল সাইড, এটা টেম্পোরাল। লাইটের প্রথম, লাইট ফিজিক্সের প্রথম কি, প্রথম রুলস কি লাইটের? লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। সব সময় আমরা পড়েছি লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। তাহলে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন, তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস। ফিল্ড অফ ভিশন আর রেটিনা কিন্তু আলাদা। একটা হচ্ছে রেটিনাকে ভাগ করছি নেজাল এবং টেম্পোরাল, আরেকটা হচ্ছে ফিল্ড অফ ভিশন। এই সামনে যেটা দেখতে পাচ্ছি, এই ওকে আমি যেটা দেখতে পাচ্ছি আমার নেজাল, আর তোমাদের যে দেখছি এটা টেম্পোরাল অফ দ্য রাইট আই অনলি। আবার লেফটের ক্ষেত্রে এইটা চলে আসছে টেম্পোরাল, ও তোমরা চলে গেলে নেজাল। বুঝতে পেরেছ? এরপরে যেহেতু লাইট ট্রাভেলস করছে, তাহলে টেম্পোরাল এটা টেম্পোরাল ফিল্ডে পড়ছে, তাই তো? হ্যাঁ, লাইট স্ট্রেট করছে, তাহলে এবারে অপটিক নার্ভ একটা করে আঁকছি। অপটিক নার্ভ ক্যারিং 2 টাইপস অফ ফাইবার। এটা হচ্ছে অপটিক নার্ভ। কেমন? এটা হচ্ছে নেজাল ফাইবারস, এটা হচ্ছে টেম্পোরাল ফাইবারস। এখানে উল্টোটা করলে ভালো ছিল, যাকগে ছেড়ে দাও। তাহলে অপটিক নার্ভ অফ, এটা যদি সরি আমি এদিকে তাকিয়ে আছে বা পেছন দিকে ধরে নাও, এটা যদি রাইট সাইড হয়, এটা যদি লেফট হয়, তাহলে লেফট অপটিক নার্ভ কি ক্যারি করছে? নেজাল ফাইবারস অফ দা অ্যান্ড টেম্পোরাল ফাইবারস, দুটো ফাইবারই ক্যারি করছে সেম সাইডে। তাহলে অপটিক নার্ভ ক্যারিং অল অফ দ্য ফাইবারস অফ দ্য সেম সাইডের রেটিনা, এর লেফট সাইডের, এর রাইট সাইডের রেটিনা। সো অপটিক নার্ভ বেরিয়ে এলো আইবল থেকে, ইট ট্রাভার্সেস থ্রু দ্য অপটিক অরবিট গোয়িং ব্যাকওয়ার্ডস বিটুইন দ্য রেক্টি। কেমন? এরপরে অপটিক নার্ভ নাও কামস আউট
in the middle cranial fossa through the optic canal. Along with entry through the optic canal আরেকটা জিনিস ঢুকছে, তার নাম হচ্ছে ophthalmic artery. এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো। তাহলে আমরা জানি অরবিট, অপটিক ক্যানেল, এই অপটিক নার্ভ এলো, এই অপটিক নার্ভ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা। কেমন? এই অপটিক নার্ভের সাথে আরেকটা আর্টারি ঢুকছে, সেটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি, এই অপথ্যালমিক আর্টারি এই জায়গাটা একটা ব্রাঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, তার নাম হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। কি নাম? সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। এই সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা tears the optic nerve and enters the substance of the optic nerve. অপটিক নার্ভের ভেতরে ঢুকে গেল এবং সেন্ট্রালি থাকছে। অপটিক নার্ভ যদি এরকম হয়, সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা যাচ্ছে। এটা যদি অপটিক নার্ভ হয়, সেন্ট্রাল আর্টারিটা এরম ভাবে যাচ্ছে। And this central artery now reaches these pierces here and divides into branches to supply the retina. And most important, this central artery is an end artery. What is the definition of end artery? There is a no pre-capillary anastomosis. দুটো আর্টারি পাশাপাশি যাচ্ছে টু সাপ্লাই এ ভিসেরা। এটা এটা সাপ্লাই করছে, এটা এটা সাপ্লাই করছে। কেমন? ক্যাপিলারি হচ্ছে, ক্যাপিলারি থেকে যাচ্ছে, ভেন হয়ে বেরিয়ে আসছে। এরপর এটা ক্যাপিলারি হয়ে সাপ্লাই করছে। এখানে যদি প্রি ক্যাপিলারি যদি কানেকশন থাকে, তাহলে যদি এটা ব্লকও হয়ে যায়, এই আর্টারি এদিকে দিয়ে দিতে পারবে টু সেভ দ্য ভিসেরা। আমাদের নর্মালি তাই হয়। আমরা জানি আর্টারির পরে ক্যাপিলারি হয়, ক্যাপিলারির পরে ভেন তৈরি হয়। এই ক্যাপিলারির আগে বেশিরভাগ, আর একটা ভিসেরা তো একটা আর্টারি দিয়ে হয় না, হার্ট একটা আর্টারি দিয়ে হয় না, দেয়ার আর মাল্টিপল আর্টারি সাইড বাই সাইড রয়েছে, তাদের মধ্যে প্রি ক্যাপিলারি কানেকশন রয়েছে। ফলে যদি একটা আর্টারিও ব্লক হয়, পাশের আর্টারি থেকে ওই অ্যানাস্টোমোসিস দিয়ে গিয়ে ব্লাড সাপ্লাই করে ওকে বাঁচিয়ে দেবে। কিন্তু হার্টের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট আছে। হার্টের ক্ষেত্রে যদিও প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে, দে আর ইউজুয়ালি নন ফাংশনাল, কাজের সময় করতে পারে না, কাজের সময় খুলতে পারে না। সুতরাং হঠাৎ করে যদি ব্লক হয় প্রথম, তবে কিন্তু তোমার মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে যাবে। সো আমাদের বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন ইজ ডেঞ্জারাস ইন ইয়ং চিলড্রেন, এই ইয়ং অ্যাডাল্টস। কেন? আমাদের হলেও আমরা বেঁচে যাচ্ছি। এই যে আমাদের অনবরত ছোট ছোট ইস্কেমিয়া হয়েছে, আমাদের ছোট ছোট ইস্কেমিয়া হয়ে গেছে। আমার অ্যাবাভ 64, এই 65 জানো, আমার কিন্তু অনেকবার হয়তো মাইল্ড অ্যাটাক হয়েছে। তার জন্য ব্রেন আস্তে আস্তে, যেগুলি নন অ্যানাস্টোমোসিস ছিল, ও আছে অ্যানাস্টোমোসিস, তোমারও আছে, কিন্তু তোমাদের গুলি হচ্ছে রয়েছে অ্যানাটমিক্যালি রয়েছে, ফাংশনালি বন্ধ। ফলে থেকেও যা, না থেকেও তা। কিন্তু আমাদের ছোট ছোট অ্যাটাক হওয়ার পরে আমাদের আর্টারিগুলি খুলে গেছে। ফলে আমাদের যদি একটা হালকা অ্যাটাক হয়, আমরা কিন্তু বেঁচে যাব। তোমাদের ক্ষেত্রে, ইয়ংদের ক্ষেত্রে ওটা যেহেতু বন্ধ হচ্ছে, সাথে সাথে অ্যাটাক হয়ে যাবে। আবার যখন বয়স হবে, আস্তে আস্তে ছোট ছোট অ্যাটাক হবে, খুলতে থাকবে। সুতরাং হার্টের ক্ষেত্রে দো অ্যানাটমিক্যাল প্রিক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আর দেয়ার, বাট they are functionally closed. Repeated attacks of heart attack open this artery anastomosis.
তাহলে এটাই হচ্ছে এন্ড আর্টারির বিশেষজ্ঞ। এন্ড আর্টারি কি? আর্টারি। সুতরাং এটা ব্লক মানে ব্লক ডেথ হয়ে যাবে। সুতরাং সেন্ট্রাল আর্টারি ইজ এন এন্ড। একটাই ভবিতব্য, টোটাল ব্লাইন্ডনেস অফ দ্যাট আই, টোটাল ব্লাইন্ডনেস অফ দ্যাট আই। সুতরাং সেন্ট্রাল আর্টারি ইজ অ্যান এন্ড আর্টারি। সেগমেন্টাল আর্টারি অফ কিডনি এন্ড আর্টারি। ওই সেগমেন্টাল গেল, ওই সেগমেন্ট অফ কিডনি গেল। Now, what is role of water? Next, topics I will try to cover, whether I cannot cover or not. Now, first of all, what is the water? It is no. Water is very simple molecule. Water acts both as an acid and base. How? Because acid is a substance water is acid because of hydrogen ion. Dissociation is very, very few, and ionization of the water, though slight, ionization of the water, though slight, is of central importance of life. এই ionization যদি না হতো, if the ionization is not doesn't occur, life also doesn't occur. It is অ্যাকচুয়ালি আমাদের বডিতে হাইড্রোজেন আয়ন থাকে না, হাইড্রোজেন আয়ন খুব কম থাকে। কিন্তু অ্যাকচুয়ালি সব হিসাবে থাকে না, বাট দিস রিয়াকশনস আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর অল বায়োকেমিক্যাল রিয়াকশন. All biochemical reactions occurs via water. Water. Glucose is the universal fuel. Water is the universal solvent. Glucose is the universal fuel, water is the universal solvent. Practically all the essential components of life, essential biomolecules
are dissolved in water. Next, it is not energy yielding. All of you know calorie is derived from carbohydrate, protein and fat. Water does not give rise to energy, but without water energy will not be produced. Water itself does not produce any energy, but without water energy will not be produced. How? তাহলে ওয়াটার ছাড়া কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হবে না। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন মানে অল মেটাবলিক রিঅ্যাকশনস কোনো হবে না। মেটাবলিক রিঅ্যাকশনস না হলে এনার্জি প্রডিউস হবে না। তাহলে ওয়াটার ইটসেলফ ডাজন্ট প্রডিউস এনার্জি, বাট উইদাউট ওয়াটার এনার্জি উইল নট বি প্রডিউসড। So another name of water is light. Is the proportion of the body water? How much proportion of body is water? It is like simple like one earth. Earth যেমন 2/3 water, 2/3 যেমন water আর 2/3 land, ঠিক similarly life is originated from sea. From evolution point of view, life is originated from sea. So body water, body 60 to 60 and proportion is dependent upon the BMI. This proportion vary 60 to 65%. যদি ওবিস পার্সন হয় তাহলে একটু বডি পার্সেন্টেজটা একটু কম হবে, যদি লিন অ্যান্ড থিন হয় পার্সেন্টেজটা একটু বেশি হবে। ওবিস পার্সনের ফ্যাট কন্টেন্টের জন্য ওয়াটার কন্টেন্টটা একটু কম থাকে। সো ইট ডিপেন্ডস আপন দ্য BMI. Body mass index, it is related to obesity. It is weight in kg divided by height in meters square. Weight in kg divided by height in meter square. It is normally 19 to 24 and above 30 BMI means obesity. All of you know. So obesity তে কিন্তু এটা একটু কমে যাবে, লিন আর থিনে এই পার্সেন্টেজটা কিন্তু বাড়বে। Now what will be the total amount of the water? Amount of the water roughly will be 60% যদি total body তাহলে 70 কেজি পার্সনের 60% করলে পরে 42 লিটার, দ্যাট ইজ টোটাল ওয়াটার কন্টেন্ট
of a 70 kg person. Now total water is distributed in or ICF, intracellular fluid. একটা হচ্ছে কি এটাকে বলা হয় ইসিএফ। তবে this is an average distribution. There is no constancy. In medical science, there is no constancy. All I am discussing is on the average. Extracellular component. And what is extracellular fluid? Fluid within the cell. আমাদের এখানে যতগুলো সেল আছে প্রায় 10⁹ বিলিয়ন সেলস আছে, সেই সেলের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট উইদিন দ্য সেল, দ্যাট ইজ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। অবভিয়াসলি ইট ইজ লার্জার, দ্যাট ইজ 2/3, and obviously extracellular outside the cell water is less, 1/3, and extracellular fluid is again 5. Extracellular it is divided 4%. একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, this is interstitial, in between cell, interstitial. In between cells, not within cells and not outside the cells, but in between the cells. In between cells থাকবে more or less 7 liter. Plasma is the ICF. More or less. ক্যাভিটারি ফ্লুইড যাকে আমরা বলি, ক্যাভিটারি ফ্লুইড অর ট্রান্সসেলুলার ফ্লুইড। ক্যাভিটি কি কি ক্যাভিটি আছে আমাদের বডিতে? হোয়াট আর দ্য ক্যাভিটিস প্রেজেন্ট ইন আওয়ার বডি? অ্যানাটমি কি বলে? হোয়াট আর দ্য ক্যাভিটিস প্রেজেন্ট ইন আওয়ার বডি? পেরিটোনিয়াল ক্যাভিটি, ডুরাল ক্যাভিটি, cavity in the subarachnoid space that is present in the CSF, synovial fluid. এই যে ফ্লুইড গুলো, these are the cavitary fluids, আর এদেরকে বলা হয় fluid. পেরিটোনিয়াল ফ্লুইড যদি বেড়ে যায়, অ্যাসাইটিস, এই টার্মিনোলজিগুলি জানতে হবে আস্তে আস্তে। প্লুরাল ফ্লুইড, synovial fluid, joint cavity,
আর হচ্ছে সিএসএফ, এইগুলো মিলে হচ্ছে প্রায় 1 লিটার। তাহলে কত হলো? 7 ইজ আনএক্সচেঞ্জেবল, মানে এই ফ্লুইডটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে না। এছাড়া এই যে বিভিন্ন রকম কম্পার্টমেন্ট আমি বললাম, interstitial fluid, extracellular fluid, all are exchangeable. That is, fluid is distributed among all the spaces. Water can be distributed. Water can go here from to here, another. But this is constant. This water is unexchangeable. এটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না। এই আনএক্সচেঞ্জেবল ওয়াটার হচ্ছে গিয়ে 3 লিটার, তার টোটাল হচ্ছে গিয়ে 14 লিটার। এইভাবে ইট ইজ a roughly on average distribution of the water I have discussed. liter 70 kg 60%, 42 liter 2/3 1/3 28 14 is again distributed into 7 3 1 3, rough distribution, average distribution. That is distribution of the water. Water balance মানে intake and output. Water যেমন ফুডস্টাফের মধ্যে তো ওয়াটার থাকে, একটা component water derived from consumption of oxidation of the foodstuff. Water derived from oxidation of the foodstuff. সমস্ত রকম ফুডস্টাফ অক্সিডেশন বা মেটাবলিজমে ওয়াটার লিবারেট করে। যেমন কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 0.6 ml, 1 গ্রাম প্রোটিন থেকে 0.4 ml, 1 গ্রাম ফ্যাট থেকে 1.1 ml of water will be liberated by oxidation or by metabolism. That is metabolic water. 1 gram 1 gram protein, 1 gram fat, and এখান থেকে আসছে ফুডস্টাফ পাই অ্যাভারেজ প্রোটিন, অ্যাভারেজ কার্বোহাইড্রেট, অ্যাভারেজ লিপিড মিলে যদি 1000 কিলো ক্যালোরি যদি এনার্জি হয়, সেই এনার্জি থেকে সেই ফুডস্টাফ থেকে আমরা কতটা অ্যামাউন্ট
That is metabolic water. Water produced by metabolism, water produced by oxidation of the foodstuffs is known as metabolic water. And what is the drinking of it? তাহলে এগুলো আমরা ওয়াটার অনেক পাল সিরিয়ালস ভেজিটেবলস এগুলো যেটা আমরা খাই আমরা তার মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেগুলো it is about প্রায় 300 ml. Depends upon the consumption of the protein, fat and carbohydrate. Metabolic water varies between consumption of the foodstuffs. তাহলে টোটাল be equal to output. যদি ইনটেক আউটপুটের যদি ভ্যারিয়েশন হয়, what will happen? If the intake is greater than output, it is overhydration. If the output is greater than intake, it is dehydration. তাহলে intake and output, there must be a balance between intake and output. That is water balance. Now, what is the source of output? Water derived from average we pass 1.5 liter urine. Another loss normally loss to the this is normally 100 ml. So intake and output is, this is water balance. When output and intake are equal, then we may call water balance is maintained. Intake is equal to output or output is equal to intake. Admitted in indoor must have an intake output chart. That is very essential. যদি তুমি ইনটেক আউটপুট চার্ট মেনটেন না করো তাহলে কিন্তু ওয়াটার ব্যালেন্স মেনটেন হবে না। প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে দেখবে পেশেন্টের বেডের নিচে একটা চার্ট ঝুলে, কত ফ্লুইড গেল, কত ইউরিন পাস করলো, কটা কোন অ্যামাউন্ট কি স্যালাইন দেওয়া হলো, টোটাল এই হিসাবগুলো, ইউরিন কতটা পাস করে, এগুলো হচ্ছে গিয়ে ইনটেক আউটপুট চার্ট। দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল ফর ট্রিটমেন্ট অফ এনি ইনডোর পেশেন্ট। This chart is essential for treatment along with vital signs. What are the vital signs? কি vital signs আমরা মেজার করি সব সময় ডাক্তাররা? There are 4 vital signs. One is pulse, one is temperature, one is rate of respiration, another is blood pressure. There are 4 vital signs
and along with the 4 vital signs we have to maintain intake output chart. তাহলে ইনটেক কতটা হওয়া উচিত এবং আউটপুট কতটা হওয়া উচিত অন অ্যাভারেজ, ইট ইজ নট কনস্ট্যান্ট। এগেন আই এম সেইং ইট ইজ অন অ্যাভারেজ ফিগার। তুমি যতই জল খাও, তুমি দিনে 10 লিটার যদি জল খাও, তোমার কিডনি যদি ঠিক থাকে তোমার ওয়াটার ইমব্যালেন্স হবে না। কিন্তু তুমি যদি সামান্য জল খাও 500 ml, if your kidney is damaged, there will be water imbalance. ওকে, আমি যতই জল খাই আমার কিডনি যদি ঠিক থাকে আমার ওয়াটার ব্যালেন্স মেনটেন হবেই হবে। তাহলে কিডনি কোন হরমোন? হ্যাঁ, ADH, ভেরি গুড। অ্যানাদার হরমোন থেকে আসছে পোস্টেরিয়র পিটুইটারি আর অ্যান্টেরিয়র পিটুইটারি। আমি ভুল বলেছি? হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়, স্টোর হয় পিটুইটারিতে এবং পিটুইটারি থেকে সিক্রেশন হয়। ADH মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইট প্রিভেন্টস ডায়াবেটিস। আর ডায়াবেটিক ঠিক উল্টো কাজ করে, ডায়াবেটিক ড্রাগস গুলো ঠিক উল্টো কাজ করে। ওগুলো ওয়াটার বার করতে হেল্প করে কিডনি দিয়ে, আর ADH করে কি ওয়াটার কনজারভেশন। ADH হেল্পস ইন ওয়াটার কনজারভেশন। ADH কাজ রেনাল টিবিউলসে কাজ করে, পার্টিকুলারলি ডিস্টাল টিবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। প্রক্সিমাল টিবিউলে ADH কিন্তু কাজ খুব একটা করে না। প্রক্সিমাল টিবিউলে ADH কাজ করবে না, কাজ করবে ডিস্টাল কালেক্টিং টিবিউল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে না, ইট ইজ কামিং ফ্রম কোথেকে আছে? কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আসে। হ্যাঁ, ইয়েস। কোন লেয়ার? জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা থেকে বেরোয় অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কাজ কি? ইট অ্যাক্টস অন দ্য এক্সচেঞ্জ। একটা এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জের নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ। ইট উইল attract sodium and it will repulse potassium. সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ সোডিয়ামকে ধরে রাখে আর পটাশিয়ামকে বার করে, তার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ। সোডিয়ামকে ধরে রাখতে গেলে জলকেও ধরে রাখতে হবে। অ্যাকচুয়ালি সোডিয়াম ব্যালেন্স and water balance is directly related. When there is water imbalance, there is also imbalance of sodium. So sodium balance and water balance is closely related. একসঙ্গে হয়। আর কি হরমোন আছে? Angiotensin, responsible for water balance. অ্যাঞ্জিওটেনসিনটা কোথেকে আসছে গো? ফিজিওলজিতে কি বলে? হ্যাঁ, where from angiotensin comes? juxtaglomerular apparatus। কিডনির মধ্যে একটা অর্গান থাকে, জায়গা থাকে, juxtaglomerular apparatus। সেখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আছে। আই এম নট ডিসক্রাইবিং ইন ডিটেলস। এটা কিন্তু ডেসক্রাইব করেছে ফিজিওলজিতে, ইট হ্যাজ বিন ডেসক্রাইবড ইন ডিটেলস। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম which is responsible for water balance, which is responsible for maintaining the blood pressure. ব্লাড প্রেসার মেনটেন হয় অ্যাঞ্জিওটেনসিন দিয়ে। কি করে? অ্যাঞ্জিওটেনসিনের কাজ কি?
ইনুলিন, ইনসুলিন, আমি বলেছি ইনুলিন, ইনসুলিন, কেরাটিন, কেরাটান, কথা দুটো আলাদা আছে। কেরাটিন ইজ এ প্রোটিন, কেরাটান হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। রেনিন একটা এন, তখন একটা হরমোন। চিলড্রেন, অ্যাডাল্টের হয়, অ্যাডাল্টের থাকে না, পার্টিকুলারলি চিলড্রেন যারা দুধ খায় তাদের হয়। অ্যাঞ্জিওটেনসিনে কি কাজ? অ্যাঞ্জিওটেনসিন কি কাজ? মেজর রোল অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন, এটা তো বলা উচিত। ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশনের মানে দেয়ার উইল বি এলিভেশন অফ দ্য ব্লাড প্রেসার। এই জন্য অ্যাঞ্জিওটেনসিনকে কমানোর রাস্তা আছে। অ্যাঞ্জিওটেনসিনের ফাংশনকে কমানোর জন্য একটা কিছু কিছু ড্রাগ আছে, সেগুলোকে বলা হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এসি ইনহিবিটর। তোমরা দেখলে বাড়িতে অনেকেই খায়, এল্ডারলি পার্সনরা, টেলমি সাটান, অলমা সাটান, লোসাটান, এই যে সমস্ত ড্রাগগুলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এরা অ্যাঞ্জিওটেনসিনের লেভেলটাকে কমিয়ে দেয়, দিয়ে ব্লাড প্রেসারটাকে কমায়। যেটা বললাম, angiotensin helps in the secretion of the aldosterone, and aldosterone helps in the absorption of the sodium along with water. So এইগুলা এই বলছি না, কিন্তু হচ্ছে। এবার অ্যান্টিডায়াবেটিক হরমোনের ফাংশনটা আমি একটু বলবো। বায়োকেমিস্ট্রি মানে যেটা হয়তো ফিজিওলজিতে বলেছে কিনা জানি না আমি। হাউ অ্যান্টিডায়াবেটিক হরমোন অ্যাক্টস, and what is the second messenger of the antidiabetic hormone? Second messenger is cyclic AMP. ADH কোথায় কাজ করে? রেনাল টিউবুলে। Suppose ফিল্ট্রেশন যখন হবে, সার্কুলেশন যখন হবে, তখন কি হবে? তখন ফিল্ট্রেশন হবে। ফিল্ট্রেশন মানে ফিল্ট্রেশন অফ দ্য ওয়াটার থ্রু গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস দিয়ে ওয়াটারগুলো বেরিয়ে আসছে, প্রথমে যাচ্ছে কোথায়? বোবেন্স ক্যাপসুল। বোবেন্স ক্যাপসুল থেকে কোথায় যায়? প্রক্সিমাল টিবিউল। প্রক্সিমাল টিবিউল থেকে কোথায় যায়? লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি থেকে কোথায় যায়? ডিস্টাল টিবিউল। ডিস্টাল টিবিউলের পর কালেক্টিং টিবিউল। কালেক্টিং টিবিউলের পর কালেক্টিং টিবিউল ইজ ওপেন থ্রু মাইক্রোক্যালিক্স, তারপর আলটিমেটলি থ্রু ইউরেথ্রা, তারপরে বেরিয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু ওয়াটারগুলো আসছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াটারকে বেরিয়ে যেতে দেবে না। 99% অফ দ্য ওয়াটার ইজ অ্যাবজর্ব, এবং এই অ্যাবজর্বশনে কে হেল্প করছে? অ্যান্টিডায়াবেটিক হরমোন। কিভাবে হেল্প করছে? ভায়া অ্যান্ড ওয়াটার চ্যানেল। ওয়াটার চ্যানেল কি? নেম অফ দ্য ওয়াটার চ্যানেল ইজ অ্যাকোয়াপোরিন। ওয়াটার চ্যানেল ইজ এ টেট্রামেরিক প্রোটিন।
Water channel is present everywhere, in every cell, but it is present predominantly in renal tubular cell and RBC. Renal tubular cell এটা সবচেয়ে বেশি থাকে, কারণ এডিএইচ সবচেয়ে বেশি কাজ করে রেনাল টিউবুলসে। কি করে কাজ করে? এটা নিয়ে আসবে, এটা হচ্ছে which is circulating centrally. ADH এটা একটা কমপ্লেক্স প্রসেস আছে, আমি সেই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। সিম্পলি ADH helps in the recruitment or placement of the aquaporin on the tubular cell membrane. টিউবুলার সেল মেমব্রেনে ওটা দিয়ে চলে যায়, যেমন ইনসুলিন রিসেপ্টরকে ইনসুলিন নিয়ে চলে আসে, কোথায় নিয়ে আসে? ফ্রম সেন্টার টু পেরিফেরি, সেন্টার টু সারফেসে নিয়ে আসে। ঠিক তেমনি এডিএইচ অ্যাকোয়াপরিন নিয়ে আসছে ADH helps in the recruitment of the aquaporin in the surface or in the membrane of the tubular cell. এই aquaporin ফলে একটা চ্যানেল তৈরি হয়। যদি aquaporin মিউটেশন হয়, it is a protein, it may be mutated, what will happen? If there is a mutation of the aquaporin, what will happen? There will be the ADH deficiency. ADH deficiency নেই, কিন্তু ADH তার কাজটা করতে পারবে না, কনজারভেশন অফ দ্য ওয়াটার হবে না। মানে এই যে কাজটা ওয়াটার কনজারভেশন, urine will be lost, but in ADH helps in the urine conservation. Water conservation help করছে। কি করে হচ্ছে? বোমান্স ক্যাপসুল থেকে আসছে, যদি যেভাবে বললাম টিউবুলার সেল থেকে অ্যাকচুয়ালি lumen is maintained by tubular cell, এগুলো subtubular cell, tubular cell থাকবে, lumen ওয়াটার বেরিয়ে যাবে ইউন দিয়ে, কিন্তু বেরোবে না। তার কারণ ওয়াটার মিউটেশন হলে aquaporin মিউটেশন হলে পরে there will be relative deficiency, functional deficiency of the ADH, and that is known as nephrogenic diabetes insipidus. Diabetes insipidus are of two types. একটা হচ্ছে central pituitary cause, pituitary cannot secrete ADH, that is diabetes insipidus. Pituitary will not secrete ADH, that is primary deficiency of the ADH, that is called diabetes insipidus. When ADH is secreted normally, ADH is trying utmost to conserve water, but he fails to conserve water because of mutation of the aquaporin. ADH is secreting normally, he is trying to conserve water, but he fails to do that because of mutation of the aquaporin. তাহলে mutation of the aquaporin is the cause of nephrogenic diabetes insipidus. আমি যেটা এতটা কথা বললাম,
diabetes insipidus because of the diabetes insipidus is due to mutation of the aquaporin. And is ঠিক না এই 500 ml যদি ইউরিন যদি তৈরি না হয় বা এক্সক্রিশন না হয়, waste products of the metabolism will not be excreted. What are the waste products of the metabolism? The principal waste products of the metabolism in our body are three. One is urea, one is creatinine, and third one is the uric acid. Urea, creatinine, uric acid, these three are the waste products of the metabolism, major waste products of the metabolism. And for the clearance of these three major waste products of the metabolism, minimum requirement of the water is the 500 ml. ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেলে যেমন জল লাগে, কিছুটা মিনিমাম জল লাগে, ঠিক তেমনি এটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার লস দ্যাট মাস্ট ডু, সেটা হতেই হবে। এর নিচে হলে সেটাকে আমরা বলবো অলিগিউরিয়া। অব্লিগেটরি লসের নিচে যদি ইউরিন ফ্লো হয়, দ্যাট ইজ কল অলিগিউরিয়া। তিনটে টার্ম তোমাকে মনে রাখতে হবে, পলিউরিয়া, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া। ডায়াবেটিস মানে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, দুটো ডায়াবেটিসেই পলিউরিয়া হয়। তাহলে কি করে ডিফারেন্সিয়েট করবে? How will you differentiate diabetes mellitus and diabetes from diabetes insipidus? Just by measuring the specific gravity of the urine. Specific gravity of the urine in case of diabetes insipidus will be much less than specific gravity of the urine in diabetes mellitus. Second, higher specific gravity of the urine in diabetes mellitus because of the glucose content, and the very dilute urine, very dilute urine, almost equal to water, very dilute urine, almost equal to water, is passed in diabetes insipidus. Dehydration আমি একটু বলে নিই, লিখছি না আমি, সবাই জানো ডিহাইড্রেশন মানে লস অফ ইউরিন, লস অফ ওয়াটার। লস অফ ওয়াটার কীভাবে হতে পারে? মেজর লস অফ ওয়াটার হয় আমাদের ইন ডিজিজ কন্ডিশন, যেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল লস, ইন ভমিটিং অ্যান্ড ইন ডায়রিয়া। ভমিটিং এবং ডায়রিয়াতে তাহলে ডিহাইড্রেশন হবে। যদি রেনাল লস বেশি হয়, রেনাল লস কখন হবে? পলিউরিয়াতে হবে। ডায়াবেটিসের জন্য ডিহাইড্রেশন হয়, ডায়াবেটিস ইনসিপিডাসের ডিহাইড্রেশন হয় বিকজ অফ পলিউরিয়া। লস হতে পারে স্কিন দিয়ে, প্রচুর পরিমাণে পার্সপিরেশন হচ্ছে, ঘাম হচ্ছে, বডি টেম্পারেচার ইন সামার কন্ডিশন, দেয়ার উইল বি ডিহাইড্রেশন, ওই জন্য ওদের যেতে বারণ করে, হুইট স্ট্রোক হবে। তাহলে যেখানে আউটপুট হবে, আউটপুট যদি বেশি হয় দেন ইনপুট, ইট উইল কজ ডিহাইড্রেশন। যদি ইনপুট বেশি হয় আউটপুটের থেকে, ইট উইল কজ ওভার হাইড্রেশন অর ওয়াটার ইনটক্সিকেশন। Water intoxication or overhydration is when output is greater than input. Input is greater than output. Water আমি বেশি খাচ্ছি, ওয়াটার বেশি খাই কখন? খুব বেশি ওয়াটার খাই, তাহলে ওভারহাইড্রেশন হতে পারে। যেমন হিস্টোরিক্যাল পার্সন, যে পার্সন সাফারিং ফ্রম অ্যাংজাইটি নিউরোসিস, অ্যাংশাস পার্সন will take water much more than common people. Water intoxication is less common. Water intoxication is less common outside the ward. Water intoxication is very common in the ward. In IV drip চলছে, IV drip কততে চলছে কেউ হিসাব রাখছে না, চলেই যাচ্ছে স্যালাইন। It will lead to overhydration, and overhydration lead to যদি কিডনি ঠিক থাকে ওকে, যদি কিডনি যদি ঠিক না থাকে, overhydration is dangerous. কিডনি যদি ঠিক না থাকে আর যদি ওভারহাইড্রেশন হয়, what will happen? That is pulmonary edema, not edema. Edema when present in the legs, it is due to albumin deficiency. Edema when present in the legs or in the face, it is due to albumin deficiency. When edema present in the lungs, when fluid is accumulated within the alveoli, it is due to water intoxication or overhydration plus loss of kidney function. Overhydration plus loss of kidney function leads to pulmonary edema. Overhydration plus loss of kidney function leads to pulmonary edema. Albumin loss, albumin synthesis from cirrhosis of liver, nephrotic syndrome leads to edema of the legs, edema of the face, not pulmonary edema. Albumin deficiency তে কখনো pulmonary edema হবে না। অ্যালবুমিন ডেফিসিয়েন্সিতে হবে পেডাল ইডিমা হবে, পায়ে যে ইডিমা হবে। কিন্তু ওভারহাইড্রেশন হচ্ছে, প্রচুর স্যালাইন চলছে, কেউ দেখছে না,
খুব কমন, আমাদের দেশে আরো কমন হয়ে যাচ্ছে এখন বিকজ অফ দ্য ব্যাড ওয়ার্ক কালচার। The person is suffering from pulmonary edema. A normal person is suffering is about to die due to pulmonary edema because of overhydration, because of the negligence. আচ্ছা, এটা ডিফারেন্ট সাবজেক্টে আসবে, তো আমরা এর বেসিক্স অফ কন্ট্রাসেপশন, কি কি প্রসেস আছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। সিএমএ প্রচন্ড আসবে, কমিউনিটি মেডিসিনে প্রচুর আসবে, এবং দিস উইল বি অ্যান ইন্টিগ্রাল পার্ট। পেশেন্টকে বহুবার ইন ইউর লাইফ ইউ হ্যাভ টু মেনশন দিস টু পেশেন্ট। গাইনিতে আসবে, সিএমএ আসবে, টু সাম এক্সটেন্ট মেডিসিনেও কাজে লাগবে, এখনো লাগবে, টু সাম এক্সটেন্ট প্যাথোলজি এবং ফার্মাকোলজি এতেও কাজে লাগবে কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন মানে কি, যে প্রিভেনশন অফ বার্থ, প্রিভেনশন অফ প্রেগনেন্সি। তো ইউজুয়ালি দুটো অ্যাপ্রোচ আছে কন্ট্রাসেপশনের। একটা হচ্ছে স্পেসিং। স্পেসিং মানে প্রেগনেন্সিটাকে বাড়িয়ে দেওয়া বা ডিউরেশনটাকে বাড়িয়ে দেওয়া, দুটো প্রেগনেন্সির মধ্যে টাইমটাকে বাড়িয়ে দেওয়া। মানে কি, যাতে আগের বছর কারো একটা হয়তো কেউ প্রেগনেন্ট হয়েছিল, এবছর যেন না হয়, টু ইনক্রিজ দ্য স্পেস। তো এটা একটা প্রসেস। দি আদার ইজ টার্মিনাল প্রসেস। টার্মিনাল প্রসেস মানে কমপ্লিটলি ইউ স্টপ ইট। টার্মিনাল প্রসেস ফিমেলেও করা যায়, টার্মিনাল প্রসেস মেলেও করা যায়। মানে তার মানে হয়ে যাচ্ছে দ্যাট পারসন উইল বি পার্মানেন্টলি ইনফার্টাইল এই ঘটনার পর থেকে। ইউজুয়ালি টার্মিনাল প্রসেস গুলো আমরা ইনিশিয়ালি নিই না। ওয়ান্স সামবডিজ ফ্যামিলি ইজ কমপ্লিট, only then we go for terminal process, otherwise করা যায় না। ভিতর দিক চলে আসো, চলে আসো, চলো। হ্যাঁ, মানে এলে তো আসতেই হবে। ক্যামেরা একটু দেখান ওনাকে, ইনি পরে ঢুকলেন, এলে তো দিক দিয়ে আসতেই হবে। আমরা কন্ট্রাসেপশন নিয়ে কথা বলছি। এটা দুটো প্রসেস, স্পেসিং মেথড, টার্মিনাল মেথড। স্পেসিং মেথড হচ্ছে টেম্পোরারি মেথড, জাস্ট বার্থের স্পেসিং যেন করা যায় প্রতি বছর, নইলে আদারওয়াইজ ইট উইল কিপ অন হ্যাপেনিং। যেটা আগে ইন্ডিয়াতে হতো, এখন ডেমোগ্রাফিক্যালি উই আর গেটিং বেটার। যদিও আমরা চায়নাকে ক্রস করেছি, স্টিল দ্য গ্রোথ কার্ভ হ্যাজ বিন ফলেন ডাউন। এবং একটা কথা আছে যেটাকে বলে টোটাল ফার্টিলিটি রেট 2.2 পার কাপল। প্রত্যেক কাপলে যদি 2.2 খানা করে বাচ্চা হয়, এবার 0.2 বাচ্চা কি করে হবে, দ্যাট ইজ নট অ্যাভারেজ। যদি হয় তাহলে আমাদের রিপ্লেসমেন্ট লেভেল জনসংখ্যা থাকবে, মানে যতজন মরে যাচ্ছে ততজন বেঁচে থাকছে। ইন্ডিয়া কিন্তু এখন নিচে রয়েছে 2.2। সো এভরি পাসিং ইয়ার আমাদের এই যে ফল হবে 140-150 কোটি বা যেখানেই পৌঁছে গেছি, ওখান থেকে ইট উইল কাম ডাউন, হুইচ ইজ আ গুড নিউজ বেসিক্যালি। নেক্সট 20 years আর গুড ফর ইন্ডিয়া বিকজ উই অলসো হ্যাভ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ম্যাক্সিমাম লোক 15 থেকে 44-এর মধ্যে। তো এরা ধরে নিচ্ছে এরা প্রত্যেকে, কেউ অকর্মণ্য হবে না, এরা প্রত্যেকে কাজ করবে। সো ইট উইল ফিউল দ্য ইকোনমি, কাইন্ড অফ দ্যাট। এবং 40-এর পরেও যারা, তারাও তো 50s 60s পৌঁছাতে তাদের টাইম লাগবে। সো দ্যাট উইল অলসো ফিউল দ্য ইকোনমি। কেউ তো কাজ বন্ধ করছে না। আর ডেফিনেটলি ইয়াঙ্গার পিপল, দে উইল ফল ইন 15 to 44. সো উই হ্যাভ দি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রাইট নাও। আর সরকারের বিভিন্ন নীতির জন্য রিটায়ার কেউই করতে পারবে না, কারণ করলে খাবে কি, কোনো তো আর ইয়ে নেই। ফলে এভরিবডি উইল ফিউল দ্য ইকোনমি লাইক দ্যাট। সো উই হ্যাভ আ গুড টাইম এনিওয়ে। সো কন্ট্রাসেপশন ইজ মিনস স্টপেজ অর প্রিভেনশন অফ প্রেগনেন্সি। দুটো প্রসেস, একটা লিখেছি দেখো স্পেসিং মেথড, যেটা টেম্পোরারি বার্থের স্পেসিং করে দিচ্ছে সো দ্যাট এভরি ইয়ার ইট ডাজন্ট কাম। এন্ড সেকেন্ডটা হচ্ছে পার্মানেন্ট মেথড, যেখানে পার্মানেন্টলি উই আর মেকিং সামবডি স্টেরাইল। এই দুটো প্রসেস রয়েছে। এইবারে কন্ট্রাসেপশনে নেক্সট প্রসেস যেটা আমরা ভাববো সেটা হচ্ছে, একটা হচ্ছে ইট ক্যান বি আ ফিমেল কন্ট্রাসেপটিভ মেথডস, ইট ক্যান বি আ মেল কন্ট্রাসেপটিভ মেথড। এইবারে আমরা এগুলোর উপরে পুরোপুরি যাচ্ছি। ফার্স্টে বেশিরভাগ কথাটা আমরা যেটা বলবো দ্যাট ইজ অফ দি টেম্পোরারি অ্যাসপেক্ট, কারণ পার্মানেন্ট অ্যাসপেক্ট খুব 2-4টে, খুব অল্প রয়েছে। ভ্যাসেকটমি, টিউবেকটমি, লাইগেশন, এরকম হাতে গোনা কয়েকটা অ্যাসপেক্ট রয়েছে পার্মানেন্ট এর। তাহলে চলে আসছি ফিমেল অ্যাসপেক্ট। ফিমেল অ্যাসপেক্টের মধ্যে দেয়ার আর সার্টেন অ্যাসপেক্ট টেম্পোরারির মধ্যে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য রিদম মেথড, দেন উই ক্যান গো ফর দ্য ব্যারিয়ার মেথড, দেন উই ক্যান গো ফর দ্য ফার্মাকোলজিক্যাল মেথড। ফার্মাকোলজিক্যাল মেথড এছাড়া আর কয়েকটা মেথড আছে, আমরা তাতে আসি। তো ফার্স্ট আসছে রিদম মেথড। প্রত্যেকটা মেথডে তোমাদের কি কি দরকার, মোড অফ অ্যাকশন, ফিজিওলজিক্যাল মোড অফ অ্যাকশন, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস আর কমপ্লিকেশন, এই কয়েকটা জিনিস একদম স্টেপ ওয়াইজ মাথায় ঢুকিয়ে নিতে হবে রাইট ফ্রম দি বিগিনিং। ফার্স্ট চলে আসছে রিদম মেথড। রিদম মেথডের মধ্যে প্রথম যেটা, দ্যাট ইজ দ্য সেফ পিরিয়ড।
তো কনসেপ্ট অফ সেফ পিরিয়ডটা আমাদেরকে জানতে হবে। সো মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন কত? 28 ডেজ প্লাস মাইনাস 5 অ্যাপ্রক্সিমেটলি। এইটা 28 ধরেই আমরা ক্লাসটা 28ই করাবো। খুব অদ্ভুত ভাবে সাইকেল যতটাই লং হোক, সেকেন্ড পার্টটা সবসময় 14 ডেজ, সবসময় পড়ে। ইট ইজ ভেরি পিকুলিয়ারলি জেনেটিক মেকআপ, 14 ডেজ থাকছে। ফলে ফার্স্টটা তো প্রলিফারেটিভ, সেকেন্ডটা তোমার লিউটিনাইজিং ফেজ যেটা থাকছে। তো প্রলিফারেটিভ ফেজটা ইট ক্যান ভ্যারি। তো আমরা এখন ক্লাসের জন্য আমরা ধরে নিচ্ছি যে এভরিবডি ক্যান ফলো বেঙ্গলি, রাইট? এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টেলিং। হ্যাঁ, সো 28 ডেজ যদি এইটা আমার স্পেস হয়, তাহলে ফার্স্ট ডে হচ্ছে ফার্স্ট ডে অফ ব্লিডিং, সেইটা থেকে আমরা ডেটটাকে কাউন্ট করছি, ফার্স্ট ডে অফ ব্লিডিং, ঠিক আছে? আর 28th ডে হচ্ছে বিফোর, লাস্ট ডে বিফোর দ্য নেক্সট ব্লিডিং। এইটা আমাদের টোটাল কাউন্টিংটা দাঁড়াচ্ছে। এর মধ্যে তাহলে এটা যদি ফার্স্ট হয়, এটা যদি 28 হয়, ওভিউলেশন হচ্ছে 14th ডে, ওভিউলেশন হচ্ছে 14th ডে। এইবারে যদি আমাকে ফার্টিলাইজেশন করতে হয়, তাহলে কি চাই? স্পার্ম শুড বি মোটাইল অ্যান্ড ভায়াবল ইন দি জেনিটাল ট্র্যাক্ট and ovum should be present in the genital tract. তাহলে ovum usually 48 থেকে 72 hours of the viable in the genital tract, মানে সার্ভিক্স বা ওই জায়গাগুলোতে আমাদের ওভামটা টিউবের মধ্যে এটা ভায়াবল রয়েছে। তার মানে হোয়াট এভার ফার্টিলাইজেশন হ্যাপেন্স শুড হ্যাপেন উইদিন দিস উইন্ডো, তাই তো? তাহলে এই পর্যন্ত আমার ফার্টিলাইজেশনের পসিবিলিটি রয়েছে। এর মধ্যে স্পার্ম এসে যদি ওভিউলেট করতে পারে, ফার্টিলাইজ করতে পারে, স্পার্ম যদি ফার্টিলাইজ করতে পারে, ওভামের সঙ্গে কম্পেয়ার মানে কম্বাইন্ড হতে পারে, তাহলে আমার গিয়ে এমব্রায়ো ক্রিয়েট হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। এবারে স্পার্মাটোজোয়া, তার আবার একটা লাইফ রয়েছে, দ্যাট ইজ 24 to 48 আওয়ার্স। এই টাইমটা ইট রিমেইনস ভায়াবল ইন দি জেনিটাল ট্র্যাক্ট, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তারপরে এরা মরে যায়। তাহলে টোটাল আইডিয়াটা হচ্ছে যে স্পার্ম যদি এই টাইমে আসে, এইখান থেকে এরকম লোকেশনটার মধ্যে, এই টাইমের মধ্যে আমাদের ফার্টিলাইজেশন পসিবল, আদারওয়াইজ পসিবল না। ওভাম থাকতে হবে, তবেই তো ফার্টিলাইজেশন পসিবল। এবারে ওভাম কি 14 ডেতে প্রতিদিন বেরোচ্ছে? না, ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট সাইকেল, ওভামটা এদিক ওদিক, দুদিন আগে, দুদিন পরে, দুদিন আগে, দুদিন পরে। ইউজুয়ালি ওই জন্য দেখা যায় কারো ধরো এই সময় গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে, তার সাইকেলটা ডিফারেন্ট। কারো ধরো এই সময় গিয়ে ওভিউলেশন হচ্ছে, তার সাইকেলটা ডিফারেন্ট। ইউজুয়ালি ওভিউলেশনের আগে পরে, মানে মিড সাইকেলের আগে পরে 5 to 7 days, দ্যাট ইজ দ্য মোস্ট ফার্টাইল পিরিয়ড। কারণ ওই টাইমে কার কবে ফার্টিলাইজেশন হচ্ছে উই কান্ট আন্ডারস্ট্যান্ড। সো ওই টাইমটা হচ্ছে দ্য মোস্ট ফার্টাইল পিরিয়ড। এনিথিং বিফোর দ্যাট অ্যান্ড এনিথিং জাস্ট বিফোর দ্য নেক্সট সাইকেল, এইটা হচ্ছে সেফ পিরিয়ড। তাহলে মিড সাইকেলের অ্যারাউন্ড 5 to 7 days is the most fertile period. তাহলে এনিথিং বিফোর দ্য ব্লিডিং অ্যান্ড জাস্ট আফটার দ্য ব্লিডিং, এই পিরিয়ডটা হচ্ছে সেফ পিরিয়ড। ক্লিয়ার? এবারে হচ্ছে ক্যান উই আইডেন্টিফাই ইট ফ্রম আউটসাইড? একটা আইডেন্টিফিকেশন হচ্ছে কবে ব্লিডিং হয়েছিল সেটা থেকে আইডেন্টিফাই করা। তাহলে ব্লিডিং এর ঠিক পরে আর ব্লিডিং এর ঠিক আগের ফিউ ডেজ আর দ্য সেফ পিরিয়ড। সেকেন্ড অপশন হচ্ছে বেসাল বডি টেম্পারেচার। বেসাল বডি টেম্পারেচারটা কি? ইউজুয়ালি বেসাল বডি টেম্পারেচার ইজ দ্য কোর টেম্পারেচার, যেটা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় অ্যারাউন্ড ওভিউলেশন। এটা হয় কেন? এটা হয় বিকজ অফ প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন ইজ থার্মোজেনিক, সো প্রোজেস্টেরন হরমোনটার জন্য 0.5 ডিগ্রি বেড়ে যায়। ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট প্রত্যেকদিন থার্মোমিটার দিয়ে দেখে যে আজকে 0.5 ডিগ্রি বেড়েছে এবং সেটা বাড়িতে হওয়া ঝগড়ার জন্য বাড়েনি, just for ovulation বেড়েছে। So it is again very unsafe and unpredictable. Again 10 to 15% of women never have this variation. হতেই পারে তার থার্মোস্ট্যাট সেইভাবে রয়েছে, we don't know. So both these processes are, there are issues. হতে পারে সেফ পিরিয়ড ইজ আ লিটল সেফার দ্যান বিবিটি ক্যালকুলেশন। বিবিটি ক্যালকুলেশনটা খুব সেন্সিটিভ, পাওয়া খুব ডিফিকাল্ট। তবে যেটা আমরা ধরে নিতে পারি যে ব্লিডিং এর আগের উইক, ব্লিডিং এর পরের উইক, দিস ইজ মোর অর লেস 5 to 7 days, দিস ইজ দি সেফেস্ট পিরিয়ড। দ্য লেট আদার পিরিয়ড ইজ দি আনসেফ পিরিয়ড। মিড সাইকেল ইজ দি আনসেফ পিরিয়ড। মিড সাইকেলে আমার ওভিউলেশনটা হচ্ছে, ওভিউলেশনে ওভাম মোটামুটি 48 to 72 আওয়ার্স, বাট বলা যায় না, ইট ক্যান stay up to 96 hours, who knows, sperm may stay 72 hours, 48 এর জায়গায়। তো সেইখানে গিয়ে সাইজটা একটু বেড়ে যেতে পারে। তোমাদের জন্য কি, is this a very reliable method? No, it is not a very reliable method.
পজিটিভ কি কি আছে? ইট ইজ ইনএক্সপেন্সিভ, কোনো কিছু বাইরে থেকে কিনতে হচ্ছে না। সেকেন্ড পজিটিভ কি রয়েছে? দেয়ার ইজ নো সাইড এফেক্ট, আমি বাইরে থেকে কোনো পিল খাচ্ছি না, আমার কোনো সাইড এফেক্ট হচ্ছে না। হ্যাঁ, এই দুটো। নেগেটিভের মধ্যে কি আছে? এই মেথডটা কি রিলায়েবল? নো, নট ভেরি রিলায়েবল। আরেকটা নেগেটিভ কি রয়েছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, ডেফিনেটলি ইট ক্যান হ্যাপেন বিকজ আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। তো এখানে এগেইন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পসিবিলিটি রয়েছে। তাহলে এইগুলো প্রস কনস। সেফ মেথড, সরি মানে সেফ পিরিয়ড, রিদম মেথড হয়ে গেল। ওকে, আচ্ছা এবার চলে আসি বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মধ্যে কি আছে? বেরিয়ার মেথডের মধ্যে হচ্ছে সার্ভাইকাল ক্যাপ আছে, ফিমেল ডায়াফ্রাম আছে, ফিমেল কন্ডোমও আছে। এই তিনটে প্রসেস আছে বেরিয়ার মেথডে। এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড বেরিয়ার মেথড মানে হচ্ছে ইউ জাস্ট পুট আ বেরিয়ার সো দ্যাট স্পার্ম ডাজন্ট গেট ইনটু, so it is an anatomical barrier, artificial barrier, either on the male genitalia or on the female genitalia you have to apply. So barrier method এর ক্ষেত্রে in case of female কয়েকটা অপশন, diaphragm is an option, diaphragm is an option, cervical cap is an option, cervical cap. Again remember barrier methods, none of the barrier methods are very reliable, 100% কিচ্ছু নেই। 100% contraceptive হচ্ছে abstinence. If you don't do it there will be no repercussion. That's the 100% surety, আর কিচ্ছু surety নেই। So even all the things এর মধ্যে even copper T, it also has some failure rate basically. So barrier method এর মধ্যে you can understand it's a physical barrier. Chemical barrier is also possible. Chemical barrier এটা হচ্ছে physical barrier, some physical substance, সেটা আমি either cervical cap use করছি, cervix এর উপরে, diaphragm we are using. কমিউনিটি মেডিসিনে দ্যাট উইল বি ডেমনস্ট্রেটেড। আমাদের সেইখানে আমার কাছে এই মোমেন্টে ওই অল দোজ ট্রে নেই, কন্ট্রাসেপটিভ ট্রে, যেই নেক্সট ইয়ারে যাবে ইউ উইল সি all the types of contraceptives in one tray because this is known as cafeteria choice. পেশেন্ট যখন আসবে তাকে তোমার পেশেন্টকে কখনো ইনফ্লুয়েন্স করতে যাবে না আপনার এটা করা উচিত, তাকে তুমি বলবে এই অপশনস আছে। কন্ট্রাসেপটিভ ইজ সামথিং যেটা এগেইন হিউম্যান রাইটস এর মধ্যে পড়ছে, তো তার নিজের ইয়ে রয়েছে, তাকে চাপিয়ে দিতে যাবে না। দ্যাটস a kind of forceful negligence, kind of that basically. Don't do that, just give them. ক্যাফেটেরিয়াতে যেমন মেনু থাকে এই খেতে পারবেন, সেই রকম সিমিলারলি কন্ট্রাসেপটিভ এর ক্ষেত্রে দিস ইজ নোন অ্যাজ ক্যাফেটেরিয়া চয়েস। তাকে তুমি বলবে এই পজিটিভ, এই নেগেটিভ, যা আমি বলছি সেটাই তোমরা বলবে, তার মধ্যে থেকে দে উইল পিক ইট আপ। দেয়ার আর সো মেনি থিংস, বিলিভস, ডিসবিলিভস, রিলিজিয়াস ইস্যুস, অল থিংস আর দেয়ার। কন্ট্রাসেপটিভ এমন একটা জায়গা রয়েছে, এটা খুব সেন্সিটিভ জায়গা। তো কোথায় তুমি প্র্যাকটিস করছো, তার জিওপলিটিক্যাল লোকেশন, এভরিথিং ম্যাটার্স। Many countries in the world যারা contraceptive pill ban করে রেখেছে, many countries, even advanced countries, they have banned abortion. Ireland abortion ban, এ নিয়ে মাঝখানে হ্যাঁ ইউএসএ তো রিসেন্টলি সুপ্রিম কোর্ট যেটা ইয়ে করলো। সো এটা একটা সেন্সিটিভ জায়গা, এটা চেঞ্জ হয়ে যায় লোকেশন টু লোকেশন, পার্সন টু পার্সন, ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, কিচ্ছু ফোর্স করতে যাবে না এই জিনিসটা, ফোর্স করলেই এটাই প্রবলেম হবে। সো দিস ইজ নোন এজ দ্য ক্যাফেটেরিয়া চয়েস। ওকে, এবারে বেরিয়ারের মধ্যে ডায়াফ্রাম আছে, সার্ভাইকাল ক্যাপ আছে। কেমিক্যাল বেরিয়ার ইজ ওয়ান অপশন, যেটা হচ্ছে স্পার্মিসাইড জেলি। তো স্পার্মিসাইড জেলিটা কি? জাস্ট এটা একটা জেল যেটা ওই জেনিটাল ট্র্যাক্টের মধ্যে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে পোস্ট ইন্টারকোর্স ইউ ক্যান ইউজ করলে ওই যে স্পার্ম গুলো রয়েছে সেগুলো মরে যাবে। দ্যাটস জাস্ট কেমিক্যাল যেটা স্পার্মটাকে মেরে ফেলবে। অসমোটিক্যালি ইট ক্যান কিল, বাই টক্সিক এফেক্ট ইট ক্যান কিল। প্রবলেম কি কি রয়েছে এই বেরিয়ার মেথডের? এক নম্বর প্রবলেম যেটা ইজি, কি কোনো মেজর সিস্টেমিক এফেক্ট নেই। প্রস হচ্ছে কোনো মেজর সিস্টেমিক এফেক্ট নেই। সেকেন্ড কি, মোরলেস রিলায়েবল। সেকেন্ড। থার্ড প্রবলেম কি আসছে? থার্ড প্রবলেম যেটা মানে প্রবলেম থেকে শুরু করলে লোকাল ইরিটেশন, there is a chance of local irritation. Spermicide jelly is messy, may not, the people may not prefer that one. তার সাথে ডেফিনেটলি লোকাল ইরিটেশন, এইগুলো মোরলেস। অকেশনালি লোকাল ইনফেকশন যদি খারাপ হয়, ডায়াফ্রাম পুরনো, প্রপারলি স্টেরাইল নয়, এরকম গুলোতে সার্ভিসাইটিস বা লোকাল ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, এই জাতীয় প্রবলেমগুলো আসতে পারে। ফেলিওর রেট কিছুটা রয়েছে, নট এক্স্যাক্টলি কমপ্লিটলি সেফ। ক্লিয়ার? তাহলে এখন অবধি আমরা দুটো জিনিস করলাম, একটা হচ্ছে রিদম মেথড, একটা হচ্ছে বেরিয়ার মেথড। ক্লিয়ার? এটা কিন্তু অনলি ফিমেল, মেলে আবার আসবে, মেলের ক্ষেত্রেও এই মেথড গুলো রয়েছে, সেপারেটলি আসবে। তাহলে ফিমেলের এই দুটো মেথড হয়ে গেল। ক্লিয়ার? এনি কোয়েরি? এখনো কিছু নেই, চলে আসছি এবারে মেন ফার্মাকোলজিক্যাল কি কি অপশন রয়েছে। ফার্মাকোলজিক্যাল অপশন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। আর কি অপশন আছে? ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, দ্যাট ইজ পসিবল। প্যাচ, এটাও পসিবল, এটাও আছে প্যাচ। তিন রকমের
ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। এবার ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচটা তোমাদের মোড অফ অ্যাকশনটা বুঝতে হবে। ইউজুয়ালি কি হচ্ছে, ইউজুয়ালি প্রত্যেকটা যে কন্ট্রাসেপটিভ পিল রয়েছে দিজ আর হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল, যদিও নন হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলও রয়েছে এনিওয়ে, কিন্তু হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল, হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলে কি থাকছে, আইদার ইস্ট্রোজেন থাকছে অর প্রজেস্টেরন থাকছে অর বোথ থাকছে, either estrogen or progesterone, and these all are synthetic estrogen, synthetic progesterone, synthetic estrogen না অনেকগুলো নরএথিস্টোন, নরজেস্ট্রেল, অনেক রকম রয়েছে, এগুলো যখন তোমরা ফার্মায় যাবে আবার সেম উইথ দ্য নেমস অ্যান্ড ডোজ আসবে। এখন তোমাদের শুধু এইটুকু বললেই হবে সিনথেটিক অ্যান্ড্রোজেন, সিনথেটিক এস্ট্রোজেন, সিনথেটিক প্রজেস্টেরন। ইউজুয়ালি আমরা ইউজ করি সিনথেটিক এস্ট্রোজেন, সিনথেটিক প্রজেস্টেরন। ফার্স্ট টাইপ অফ পিল ইজ কম্বাইন্ড ওসিপি, কম্বাইন্ড ওসিপি। কম্বাইন্ড ওসিপিল তাতে কি থাকছে, তাতে ইস্ট্রোজেন থাকছে প্লাস প্রজেস্টেরন থাকছে, দুটোই থাকছে কম্বাইন্ড ওসিপিতে, ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এবারে কোশ্চেন করতে পারো কি করে এটা বন্ধ করছে, প্রেগন্যান্সিটাকে কি করে বন্ধ করছে ওসিপিল? তাহলে আমরা চলে আসছি নেগেটিভ ফিডব্যাক পাথওয়ে, জিএনআরএইচ, এই লেখাটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, জিএনআরএইচ থেকে কি আসছে, এফএসএইচএলএইচ, এফএসএইচএলএইচ কি করছে, এফএসএইচ কি করছে, ফলিকলকে ম্যাচিওর করছে, এলএইচ কি করছে, এলএইচ সার্চ করাচ্ছে, এলএইচ সার্চ করিয়ে কি করছে, ওভিউলেশন করাচ্ছে। এইটা তো বেসিক স্ট্রাকচার, এটা তো বেসিক স্ট্রাকচার। এবার তাহলে ইফ উই টেক সিনথেটিক ইস্ট্রোজেন অর, আরেকটা লাইন এখানে মাথায় রাখবে, এফএসএইচ এবং এলএইচ দুটোই এইখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনকে বাড়িয়েও দিচ্ছে, দ্যাটস দ্য ন্যাচারাল পাথওয়ে। সো যদি আমি বাইরে থেকে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন বা দুটোই নিই, হোয়াট উইল হ্যাপেন, মুখে খাওয়ার জন্য প্লাজমা ইস্ট্রোজেন, প্লাজমা প্রজেস্টেরন এমনিই বেড়ে গেছে, যে মোমেন্টে এটা বেড়ে যাবে দে উইল হ্যাভ আ নেগেটিভ ফিডব্যাক। ক্লিয়ার এভরিবডি? নেগেটিভ ফিডব্যাক, প্লাজমা ইস্ট্রোজেন, প্লাজমা প্রজেস্টেরন বেড়ে গেলে নেগেটিভ ফিডব্যাক যে মোমেন্টে নেবে ডেফিনেটলি ইট উইল রিডিউস FSH release and it will reduce LH release. এই অবধি ক্লিয়ার এভরিবডি? নেগেটিভ ফিডব্যাক পিটুইটারি এন্ড হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল অ্যাক্সিস, তার উপরে ঘটনাটা ঘটছে, নেগেটিভ ফিডব্যাক। এভরিবডি ক্লিয়ার? এইটা যদি ঘটে তাহলে কি হচ্ছে, ফলিকল ম্যাচিওরই করবে না। FSH যদি কম থাকে ফলিকল ম্যাচিওর করবে না, ওভারিয়ান গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর না করলে কি হবে, প্রপার ওভিউলেশন হচ্ছে না। সেকেন্ড যেটা LH এর ক্ষেত্রে দেখা যায়, LH সার্জটা বন্ধ হয়ে যায়। হোয়াট ইজ LH সার্জ? LH সার্জ হচ্ছে 12 নম্বর 13 নম্বর দিনে এসে ছাপ করে LHটা ওঠে, যদি পিকচারটা দেখো তখন এরকম করে ওঠে, ওভিউলেশনের ঠিক আগে, তারপরেই ওভিউলেশনটা হয়, তো দ্যাটস আ সুইচ। এইটা না হয়ে LH তখন এই রকম করতে থাকে, LHটা ওঠে কিন্তু নট অ্যাজ আ পালস, LH এর পালসেটাইল রিলিজটা বন্ধ হয়ে যায় উপর থেকে, জিএনআরএইচ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে। জিএনআরএইচ লো হয়ে গেলে LHটা উঠবে, তার একটা মেকানিজমে উঠবে, কিন্তু সেটা পালসেটাইল হবে না, সেটা সার্জ হবে না, সার্জ না হলে ওভিউলেশনটাই হবে না। সো বেসিক্যালি এরা যেটা বন্ধ করে, এরা ওভিউলেশনকে বন্ধ করে দেয়। ওভিউলেশন বন্ধ হয়ে গেলেই তোমার ডেফিনেটলি তোমার আর প্রেগন্যান্সি আসছে না। সেকেন্ডারিলি আরেকটা জায়গায় এরা কাজ করে, দ্যাট ইজ ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনটা কি? আজকে ধরো স্পার্মটা গিয়ে ইমপ্ল্যান্ট মানে ওভামের সঙ্গে লাগবে, তারপর তো ইট হ্যাজ টু বি ইমপ্ল্যান্টেড সামওয়্যার ইন দ্য ট্র্যাক, তবেই তো সেখান থেকে আলটিমেটলি জাইগোট হবে। এবার ইমপ্ল্যান্টেশন নিডস ফেভারেবল এন্ডোমেট্রিয়াল কন্ডিশন, প্রপার পিএইচ, প্রপার মিউকাস সিক্রিশন। এটা যদি কোনোভাবে কেমিক্যাল এনভায়রনমেন্ট ইনসাইড দ্য জেনিটাল ট্র্যাক্ট চেঞ্জ হয়, ইমপ্ল্যান্টেশন হবে না। তো এটা নিয়ে অনেকগুলো কন্ট্রোভার্সি আছে, ওয়েদার রিয়েলি ওসিপিল interferes with implantation or not, but currently তোমরা পরীক্ষায় সেফলি বলতে পারো, একদম রিসেন্ট এগুলোতে বলছে যে ওসিপিল করে না, ইমপ্ল্যান্টেশনে কোনো চেঞ্জ করে না, এফেক্ট খুঁজে পাওয়া যায়নি, বাট ফর কারেন্ট ইয়ার তোমরা বলতে পারো ইট ইনহিবিটস ইমপ্ল্যান্টেশন। ওসিপিল ইনহিবিটস ইমপ্ল্যান্টেশন কিভাবে করছে? চেঞ্জ ইন মিউকাস কোয়ালিটি, চেঞ্জ ইন পিএইচ, চেঞ্জ ইন এন্ডোমেট্রিয়াল এনভায়রনমেন্ট, এই তিনটে জিনিস করে ওসিপিল। এটা পুরনো আইডিয়া, রিসেন্ট আইডিয়াতে এই আইডিয়াটাকে কোয়েরি দেওয়া হচ্ছে। তোমাদের জন্য এখন পরীক্ষার খাতা ভরাবার জন্য সাফিসিয়েন্ট। ইমপ্ল্যান্টেশনে প্রবলেম করছে, তাহলে ওভিউলেশনে প্রবলেম করছে, ইমপ্ল্যান্টেশনে প্রবলেম করছে। ক্লিয়ার? থার্ড চেঞ্জ যেটা হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া সেখানকার পিএইচ চেঞ্জ হয়ে যায়।
পিএইচ চেঞ্জ হলে দ্যাট উইল বি স্পার্মিসাইডাল, সেটা স্পার্মটার ভায়াবিলিটির জন্য প্রবলেম করে, মোটিলিটির জন্য প্রবলেম করে। তাহলে তিনটে থিং। থার্ড ওয়ান ইজ পিএইচ চেঞ্জ which has negative effect on sperm viability and motility. So definitely sperm যদি মোটাইল না হয় এটা গিয়ে ওভামের সঙ্গে কম্বাইন করবে না, and the whole process is aborted. Clear everybody? তাহলে এটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যে কোনো একটা বা দুটো নিলেই দিস ইজ দি পাথওয়ে। তোমাদের এই পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই অ্যাক্সিসটা এঁকেছো কিনা, নেগেটিভ ফিডব্যাকটা বলেছো কিনা, ফলিকুল ম্যাচুরিটি হচ্ছে কিনা, এলএইচ সার্চ বন্ধ হয়েছে কিনা, ওভিউলেশন বন্ধ হয়েছে কিনা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর চেঞ্জ হয়েছে কিনা, এগুলো থাকলে 5-এ 5। ক্লিয়ার? যত না থাকবে তত মাইনাস। ওভিউলেশনটা মিস করবে না, ওটাই কিন্তু মেজর মাইনাস। ওভিউলেশন অ্যান্ড ওভিউলেটরি এরা বন্ধ করে, এইটা একদম যেন মাথায় থাকে। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা এবারে নেক্সট আসছি এটা। তাহলে আমি এটা ফার্স্ট কি করলাম, ফার্মাকোলজিক্যালের আন্ডারে কম্বাইন্ড পিল। সেকেন্ড আসছি হচ্ছে সিকোয়েন্সিয়াল পিল। সেকেন্ড হচ্ছে সিকোয়েন্সিয়াল পিল। হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল পিল? সিকোয়েন্সিয়াল পিলটা এখানে যেটা করা হয়, একটা পিরিয়ড অবধি ইস্ট্রোজেন দেওয়া হয়, তারপর ইস্ট্রোজেন বন্ধ করে প্রোজেস্টেরন দেওয়া হয়। কারেন্টলি নট ইন ফেভার, প্রচুর সাইড এফেক্ট রয়েছে ইনক্লুডিং ক্যান্সার, ওই জন্য এই জিনিসটাকে ইউজ করা হয় না। জাস্ট বলবে সিকোয়েন্সিয়াল পিল মানে একটা হরমোন সিকোয়েন্সিয়ালি কিছুদিন দিলাম, আরেকটা হরমোন সিকোয়েন্সিয়ালি কিছুদিন দিলাম। নট ইন ফেভার, নাউএডেজ নট ইন ফেভার, অলমোস্ট ইউজই হয় না এই টেকনিকটা। থার্ড, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, মিনি পিল। Most of the current things are actually mini pill. Mini pill is progesterone only pill. POP, progesterone only pill. একটাই হরমোন দেওয়া হচ্ছে, জাস্ট progesterone only pill. বেনিফিট কি আছে? দেখা গেছে সিনথেটিক প্রোজেস্টেরন, লিভোনোজেস্ট্রল itself is capable to stop ovulation in at a low dose. আমি যদি লো ডোজে এটা পেয়ে যাই, তাহলে যে হরমোনাল সাইড এফেক্ট গুলো আছে কিছুই হবে না। প্রোজেস্টেরনও কিছু সাইড এফেক্ট আছে, অ্যাকনে থেকে শুরু করে ডিফারেন্ট আদার সাইড এফেক্টস আছে। তোর একটু হলে ওজন বেড়ে যায়, এই টাইপের সাইড এফেক্ট, ব্রেস্ট টেন্ডারনেস, হেডেক কিছুটা রয়েছে, বাট ইস্ট্রোজেনের এই সাইড এফেক্ট গুলো অনেক বেশি। সো ইফ উই ইউজ কম্বাইন্ড পিল, nature of adverse effect will be more severe, chances of adverse effects will be more severe. সেম জিনিস যদি আমি সিঙ্গেল হরমোন দিয়ে অল্প ডোজে করে দিতে পারি, এনাফ। সেই জন্য প্রোজেস্টেরন অনলি পিল অর মিনি পিল ইজ মোস্ট ফেভার্ড নাউএডেজ। ক্লিয়ার এভরিবডি? এই অবধি। এইবারে চলে আসছি কি কি কন্ট্রা ইন্ডিকেশন এবং কি কি কমপ্লিকেশন হচ্ছে এই ধরনের পিলগুলো। পিলগুলোর প্রচুর কমপ্লিকেশন হতে পারে, তার মধ্যে পৃথিবীর সমস্ত ওষুধের প্রথম দুটো কমপ্লিকেশন হচ্ছে নসিয়া এন্ড ভমিটিং। এইটা সবাই মুখস্থ করে বাড়ি চলে যায়, তারপর ফার্মায় প্রশ্ন করে তাহলে অ্যান্টি এমেটিক যেটা বমি কমায় তার সাইড এফেক্ট, তখন খুব প্রবলেম হয়ে যায় ওটার উত্তর দেওয়া। এনিওয়ে, সো নসিয়া এন্ড ভমিটিং ভীষণ। যদি আমরা এখানে দেখি কিছু নট সো সিভিয়ার কমপ্লিকেশন আছে ওসিপির, কিছু সিভিয়ার কমপ্লিকেশন আছে ওসিপি, সেগুলোকে আমি লিখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে হেডেক, নসিয়া, এগুলো সবই মাইল্ড, ভমিটিং, ওয়েট গেইন, ব্রেস্ট টেন্ডারনেস, তারপরে ইরেগুলার সাইকেলস। এগুলো টু সাম এক্সটেন্ট ম্যানেজেবল কমপ্লিকেশন, জাস্ট ম্যানেজেবল কমপ্লিকেশন। নট সো গুড ম্যানেজেবল কমপ্লিকেশন যেগুলো হেপাটিক ইম্পেয়ারমেন্ট, এগুলো হচ্ছে সিরিয়াসের দিকে যাচ্ছে। হেপাটিক ইম্পেয়ারমেন্ট, thromboembolic complication, thromboembolic complications, stroke, সিরিয়াস কমপ্লিকেশনের মধ্যে স্ট্রোকটাও থ্রম্বোএম্বলিকই অ্যাকচুয়ালি। সো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এটা ব্লাডকে থিকার করে, থিকার, সো চান্সেস অফ জেনারেশন অফ আ থ্রম্বাস অর এম্বলিক ইভেন্ট ইজ হায়ার। আবার যেটা হচ্ছে যে হেপাটিক ইস্যুস ক্যান, এটা হেপাটিক ইম্পেয়ারমেন্ট করতে পারে, হেপাটিক তোমার এনজাইমগুলোর লেভেল বাড়িয়ে দিতে পারে, হেপাটাইটিস, একটা ট্রানজিয়েন্ট হেপাটাইটিস করতে পারে, হেপাটিক মানে লিভার ডিরেঞ্জমেন্ট পসিবল। এইগুলো হচ্ছে সিরিয়াস ইস্যু। তার সাথে আরেকটা, এই চান্সগুলো বেড়ে যায়, এই চান্সগুলো বেড়ে যায় ইফ দ্য পেশেন্টের এজ যদি 35 এর বেশি হয়, এই চান্সগুলো বেড়ে যায় যদি পেশেন্ট ওবিস হয়, এই চান্সগুলো বেড়ে যায় যদি স্মোকিং থাকে। তো যাদের ক্ষেত্রে এগুলো থাকে তাদের ক্ষেত্রে দেওয়ার আগে একটু সাবধান এই জিনিসগুলো। স্মোকিং
কারো যদি কনকমিটেন্ট থাকে, বিকজ স্মোকিং অ্যাকচুয়ালি ইনক্রিজেস দ্য চান্স অফ থ্রম্বোএম্বলিক ইভেন্ট, তার সাথে এটা ঢুকেছে। হ্যাঁ, ওবেসিটি অলসো ইনক্রিজেস দ্য চান্স অফ থ্রম্বোএম্বলিক ইভেন্ট, তার সাথে এটা ঢুকেছে। তার সাথে তোমার যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে এগুলোকে অ্যাভয়েড করা হয়, তখন বলা হয় একটু সেফার মেথড, ব্যারিয়ার বা অন্য ধরনের কোনো সেফার মেথডে চলে যাওয়ার জন্য। তাহলে এইগুলো ছিল আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ, এখন অব্দি প্রস এন্ড এটা কিন্তু মাচ সেফার। 1%-এর কাছাকাছি হচ্ছে এর ফেলিওর রেট, 1%-এর কাছাকাছি। কমিউনিটি মেডিসিনে গিয়ে একদম মুখস্থ করে নেবে, তখন ফেলিওর রেটটা পরীক্ষায় আসে। এখন এটা হচ্ছে মাচ সেফার দেন আদার্স মেথডস দ্যাট আই হ্যাভ মেনশন সো ফার। এইটা এইবারে কোয়াইট ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছি, হোয়াট ইজ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এবারে এই লাইন ধরেই উই আর গোয়িং টু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে হায়ার ডোজ প্রোজেস্টেরন অর ইস্ট্রোজেন। সো এখানে প্রোজেস্টেরন অর ইস্ট্রোজেনের লেভেলটা বেশি থাকে, ইউজুয়ালি ডাবল ডোজ থাকে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটাকে বলা হয় আর একটা মর্নিং আফটার পিল, মানে আফটার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, রেপ or in certain specific condition only these are used. EC pill, emergency contraceptive pill, should never be used as regular contraceptive. Emergency contraceptive pill only for the emergency. We usually within 72 hours of unprotected intercourse, the sooner the better, latest by 5 days. এইটা টোটাল আইডিয়া, the sooner the better। ওই জন্য মর্নিং আফটার পিল বলা হচ্ছে, কারণ কি যত দেরি হবে তত চান্স অফ প্রেগনেন্সি বেড়ে যাবে। আর 5 দিন অবধি এফেক্ট পাওয়া গেছে, বাট ইউজুয়ালি প্রত্যেকটার প্যাকেটেই লেখা থাকবে 72 আওয়ার্স এর মধ্যে। এই জন্য অনেকগুলো ব্র্যান্ড নেমও 72 কে মেনশন করছে বেসিক্যালি, দ্যাটস দ্য কন্ডিশন এখানে। ইসি পিল যেটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের কাজ কি, এটা হাই ডোজ ইস্ট্রোজেন অথবা হাই ডোজ প্রোজেস্টেরন দিয়ে শুরু হয়েছিল, এখন ম্যাক্সিমাম সিনথেটিক প্রোজেস্টেরনই থাকে, ডাবল ডোজে বা ট্রিপল ডোজে সিনথেটিক প্রোজেস্টেরন থাকে। কি করে এরা, কয়েকটা জিনিস চেঞ্জ করে। এক হচ্ছে ওভিউলেশনটাকে বন্ধ করে, যদি অলরেডি ওভিউলেশন হয়ে গিয়ে থাকে তাহলে মুশকিল, 1 নম্বর। 2, ইমপ্ল্যান্টেশনকে বন্ধ করে। এইটা নিয়ে কোয়েরি আছে, কারেন্ট রিসার্চ গুলো বলছে ইমপ্ল্যান্টেশনকে নাও বন্ধ করতে পারে, কিন্তু যাই হোক তোমাদের জন্য কারেন্টলি ইট ইজ সেফ, ইউ ক্যান সে ইমপ্ল্যান্টেশন বন্ধ করে। দেন চেঞ্জ ইন সার্ভাইকাল মিউকাস এনভায়রনমেন্ট, সার্ভাইকাল মিউকাস এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দেয়, তার ফলে স্পার্মের জন্য মুভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ইফ দ্য মিউকাস বিকামস থিক, it will be difficult for sperm to move forward, না যেতে পারলে there will be no fertilization। এইভাবে জিনিসটাকে বন্ধ করে রাখে। So these are the 3 ways by which EC pill acts। হায়ার ডোজে দেওয়া হয়, হায়ার ডোজে দেওয়ার জন্য এই যে মডারেট জিনিসগুলো এগুলো অত্যন্ত বেড়ে যায়, এগুলোর চান্স অনেক বেড়ে যেতে পারে, সিভিয়ার নশিয়া আসতে পারে। আরেকটা হচ্ছে EC pill নেওয়া 30 মিনিটসের মধ্যে যদি বমি হয়ে যায়, ইউ হ্যাভ টু টেক এগেইন। 30 মিনিটসের থেকে বেশি হয়ে গেলে ইটস ওকে, অনেকের হয়ে যেতে পারে নেওয়ার সাথে সাথেই, মানে ইন 30 মিনিটস দে ক্যান, কারণ ভীষণ নশিয়াস, ইন মেনি কেসেস ইটস ভেরি ভেরি নশিয়াস। সো এই কারণে এই ইসি পিলের হেডেক, নশিয়া, ভমিটিং, ওয়েট গেইন, বিকজ ওয়ান টাইম there is no scope of weight gain basically, breast tenderness might be, the patient may, শরীর খারাপ লাগছে এই টাইপের, the patient might complain like that। ইসি পিল রেগুলার ইউজ করাটা উচিত নয়, রেগুলারের জন্য রেগুলার ডোজ পিলস আর দেয়ার, নট দিস। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ, এটারও কিন্তু ফেলিওর রেট রয়েছে, ভালোই ফেলিওর রেট রয়েছে। দ্য সুনার দ্য বেটার, যত লেট হবে ফ্রম দি ইভেন্ট তত ফেলিওর রেটটা বেড়ে যাবে। ক্লিয়ার? এইবার চলে আসছি হোয়াট ইজ উইথড্রয়াল ব্লিডিং। ইউজুয়ালি যেটা হয়, কবে থেকে নেওয়া হয়, ইউজুয়ালি 5th ডে অফ সাইকেল থেকে 21st ডে অফ সাইকেল অবধি নর্মাল পিলগুলোকে নেওয়া হয়। তারপরে 7 ডেজ কিছু নেওয়া হয় না, 5th ডে থেকে 21st ডে অফ সাইকেল অবধি ইউজুয়ালি এটা নেওয়া হয়। এরপরে কি হচ্ছে, যখনই তুমি হরমোনটা নিচ্ছ সেই সময় এন্ডোমেট্রিয়ামটা ক্রমশ হাইপারট্রফিড হয়ে যাচ্ছে। সো হরমোনাল অ্যাকশন, যে মোমেন্টে হরমোনাল অ্যাকশনে আমি যদি ইসি পিল যে খাচ্ছে আর কি, হরমোনাল অ্যাকশন, তাতে এন্ডোমেট্রিয়াম হাইপারট্রফি হচ্ছে।
এইবারে যখন আমি ইসিপিলটা বন্ধ করছি, এভরি সাইকেল 7 ডেজ করে ইসিপিল বন্ধ করে দেওয়া হয়ে থাকে। মোমেন্ট আমরা ইসিপিলটাকে বন্ধ করছি, সাথে সাথে দেখা যাচ্ছে দেয়ার উইল বি নো হরমোনাল সাপোর্ট টু দি এন্ডোমেট্রিয়াম। যখন এন্ডোমেট্রিয়ামে হরমোনাল সাপোর্ট থাকছে না, দেন দেয়ার উইল বি ডিগ্রেডেশন অফ এন্ডোমেট্রিয়াম। ওটা না দিলেই ব্লিডিং হতে শুরু করে। দিস ইজ নোন অ্যাজ উইথড্রয়াল ব্লিডিং। 5th to 26th ডে, অ্যাকচুয়ালি 5th to 26th ডে 21 খানা ট্যাবলেট। ওই জন্য প্রত্যেকটাতে 21টা ট্যাবলেট ফলোড বাই 7টা আয়রন ট্যাবলেট। এগুলো ট্র্যাডিশনাল মেথডে থাকতো। 21টা ট্যাবলেট ফলোড বাই 7খানা আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেটটা কেন দেওয়া হচ্ছে? ওই সময় হরমোনাল সাপোর্ট দিচ্ছি না, উইথড্রয়াল ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটাকে যাতে সাপোর্ট দেওয়া যায়, ওই জন্য আয়রন, ফেরাস সালফেট। এইভাবে আমাদের ট্র্যাডিশনাল যেগুলো গভর্নমেন্টে যেটা রয়েছে মালাডি, এইটা যেটা নিয়ে গভর্নমেন্ট প্রচার করে সব জায়গাতে, ওটা কম্বাইন্ড পিল। ওর মধ্যে ওই 21টা ট্যাবলেট ফলোড বাই ফেরাস সালফেট, 21টা ফেরাস সালফেট, এইভাবে রেগুলার বেসিসে শুরু করা হয়ে থাকে। ক্লিয়ার এভরিবডি? আর উইথড্রয়াল ব্লিডিং শেষ হওয়া মানে নেক্সট সাইকেলটা আমাদের শুরু হয়ে যাচ্ছে। এরকম এই আমাদের টোটাল আইডিয়াতে জিনিসটা চলছে। তাহলে আমাদের পিলগুলো হলো। আর কি কি অপশন আছে? ইনজেক্টেবল রয়েছে, প্রোজেস্টেরন সাবকাট ইনজেকশন, দ্যাট ইজ পসিবল। আর ডেপোমেড্রন, প্রোজেস্টেরনের লং টার্ম প্যাচ, সেটা ইনার আর্মে কোথাও একটা প্যাচকে ইনসার্ট করানো যেতে পারে, ছোট্ট প্যাচ, সেটা সাবকিউটেনিয়াস থেকে মানে ফর আ লং পিরিয়ড প্রোজেস্টেরন একটু 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 করে বের করবে। তাহলে কি হচ্ছে? রেগুলার কোনো ইউজ করার দরকার হচ্ছে না। ফর 8 মান্থস, 10 মান্থস, 1 ইয়ার সুন্দরভাবে ওটা রেগুলার বেসিসে করতে থাকছে। এই অপশনগুলো রয়েছে। দিজ আর নট ইউজুয়ালি ইউজড ইন গভর্নমেন্ট সেটআপ, প্রাইভেটে যেগুলো কস্টলি যেহেতু প্রাইভেটে ইউজ করা যেতে পারে। তো ইনজেক্টেবল হরমোনস, দ্যাট ইজ অনলি মানে সাবকাট দিচ্ছে 3 মাসে, 1 মাসে, 2 মাসে, 8 মাসে, কাইন্ড অফ ডিপেন্ডিং অন দ্য ডোজ। অথবা ইমপ্ল্যান্টেশন, সাবকাট ইমপ্ল্যান্টেশন অফ আ প্যাচ, সেটাও একটা পসিবিলিটি রয়েছে। বা একটা চামড়ার উপরে ট্রান্সডার্মাল প্যাচ, সেটাও একটা পসিবিলিটি রয়েছে। প্যাচটা থেকে হরমোন অল্প অল্প করে সবসময় ব্লাড স্ট্রিমে বেরোচ্ছে। যদি কন্টিনিউয়াস প্রোজেস্টেরন ঢুকতে থাকে, জিএনআরএইচ সাপ্রেস হচ্ছে। সেম মেকানিজম, কস্টলি, কিন্তু রেগুলার পিল নেওয়ার প্রবলেম নেই এবং অনেকগুলো ইস্যুস কম হয় এরকম। ক্লিয়ার সোফার? আন্ডারস্টুড? তাহলে এইটা গেল আমাদের ফিমেল টেম্পোরারি মেথডস। কামিং টু দ্য ফিমেল পার্মানেন্ট মেথড, লাইগেশন। কি করা হয়? ফ্যালোপিয়ান টিউব যেটা আছে, ফ্যালোপিয়ান টিউবের এখানে কেটে দেবো, এইখানটাকে নট মেরে দিচ্ছি, পার্টটা গেল, এইখানটাতে একটা নট মেরে দিচ্ছি, দেয়ার ইজ আ ডিসকানেকশন। তাহলে কি হয়ে গেল? আর স্পার্ম গেলেও ইট কান্ট রিচ, ওভামের সঙ্গে কোনো কানেকশনে যাচ্ছে না বেসিক্যালি। এইটা হচ্ছে, এটা কখন করা হবে লাইগেশন? আফটার দ্য ফ্যামিলি ইজ কমপ্লিট। কারেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের রুল অনুযায়ী আফটার 2 চিলড্রেন, তারপরে করে দেওয়া হবে, তারপরে অফার দেওয়া হয়, অনেকেই এই লাইগেশনের প্রসেসে চলে যায়। ক্লিয়ার সোফার? তোমাদের তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইসিপিল এর ফাংশন কিভাবে করছে। তাহলে এটা হায়ার ডোজ হরমোন দেওয়া হচ্ছে, দেওয়ার ফলে উপর থেকে জিএনআরএইচ সাপ্রেশন হচ্ছে, ওভুলেশন কমছে, ইমপ্ল্যান্টেশন কমছে, চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল থিং। ক্লিয়ার হয়ে গেল? আরেক ধরনের মেথড রয়েছে যেটাকে ফার্মাকোলজিক্যালেও বলতে পারো, কিছুটা ফিজিক্যাল মেথডও বলতে পারো। দিস আর আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এটা কি? এটা হচ্ছে একটা ফরেন বডি, ক্যান বি আ প্লাস্টিক ম্যাটেরিয়াল, ক্যান বি আ সিনথেটিক ম্যাটেরিয়াল, ক্যান বি আ মেটাল। খুব ছোট্ট এই জিনিসটাকে ইট ইজ ইমপ্লান্টেড উইদিন দি সার্ভিক্স অ্যান্ড ইউটেরাস। যদি সেটা দেওয়া হয়, ইমপ্লান্ট করে দেওয়া হয়, এবং তার থেকে একটা ছোট্ট ছোট্ট থ্রেড বেরিয়ে থাকে, যাতে ইফ রিকোয়ার্ড ইট ক্যান বি টেকেন আউট। অ্যান্ড অলসো আর রেডিওগ্রাফিক ম্যাটেরিয়াল, তার উপরে একটা পেইন্ট করা থাকে যাতে লোকেট করা যেতে পারে ইন টার্মস অফ এনি ইমার্জেন্সি, ওটা যাতে হারিয়ে না যায়, ভিতরে লোকেট করা যেতে পারে। দিস ইজ দ্য প্রসেস। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে যেটা স্টার্ট হয়েছিল লিপিস লুপ দিয়ে স্টার্ট হয়েছিল। লিপিস লুপ হচ্ছে একটা প্লাস্টিকের, ইট লুকস লাইক দিস। সো এটা জাস্ট সার্ভিক্স এর মধ্যে, ধরো এইটা যদি ইউটেরাস হয়, সার্ভিক্স দিয়ে লিপিস লুপটা এরকম 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 করে এই জায়গাতে রেখে দেওয়া হতো। তাহলে কি এটা কি করে? এরা একটা লোকাল ইনফ্ল্যামেটরি রেসপন্স ক্রিয়েট করে, অ্যান্ড দিস লোকাল ইনফ্ল্যামেটরি রেসপন্স স্টপস ওভিউলেশন, স্টপস ইমপ্লান্টেশন, এবং চেঞ্জেস দ্য এনভায়রনমেন্ট ফর দ্য স্পার্ম টু মুভ। স্পার্মের ভায়াবিলিটিও কমিয়ে দিচ্ছে। However, lipis loop is just an inert plastic thing, ওটাই আর কিচ্ছু ছিল না। Over the period,
Over the years things have been modified and the better varieties have been found. The better varieties হচ্ছে copper T. Copper T. Copper T হচ্ছে তাহলে ফার্স্ট জেনারেশন আইইউসিডি হচ্ছে লিপিড স্লুপ, যেটা একদম ইনার্ট ম্যাটেরিয়াল, না মেটাল আছে না ড্রাগ আছে। সেকেন্ড জেনারেশন আইইউসিডি হচ্ছে কপার টি হুইচ ইজ আ মেটাল। কপারের ব্যাপার হচ্ছে কপার যেই মোমেন্টে অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে তুমি দিচ্ছ, ইমিডিয়েটলি ইট উইল স্টার্ট সিক্রিটিং অর রিলিজিং কপার আয়ন্স। এই বাইভ্যালেন্ট কপার আয়ন্স এর একটা স্পার্মিসাইডাল এফেক্ট আছে, প্লাস রেকারেন্ট ইনফ্লামেশন, স্টেরাইল ইনফ্লামেশন করে রাখছে জায়গাতে। স্টেরাইল ইনফ্লামেশন মানে কি? ইনফেক্টিভ নয়, কিন্তু ম্যাক্রোফাজ মুভ করছে, নিউট্রোফিল মুভ করছে কন্টিনিউয়াসলি। দ্য মোমেন্ট ফরেন বডি আসছে ধরে নিচ্ছে, তো স্পার্মের মুভমেন্টের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, ইমপ্লান্টেশনে প্রবলেম হয়ে যাচ্ছে। এন্ডোমেট্রিয়াল ইনফ্লামেটরি রেসপন্স থাকলে এগেইন ইমপ্লান্ট হবে না। তো পুরো এরিয়ার যে এনভায়রনমেন্টটা আছে চেঞ্জ করছে, তার ফলে স্পার্ম এক মুভ করতে পারছে না, দ্বিতীয় ডেথ হচ্ছে, কোনোভাবে ওভিউলেশন কমে যাচ্ছে, এবং কোনোভাবে যদি ইয়ে হয়ও, ফার্টিলাইজেশন হয়ও, সেটা ইমপ্ল্যান্ট হবে না, যেটা জাইগোট হয়ে এমব্রায়ো ক্রিয়েশন, সেই প্রসেসটা ব্রেকডাউন করে যাচ্ছে। কপার টি বাই দ্য অ্যাকশন অফ দ্য মেটাল। সেকেন্ড জেনারেশন আইইউসিডি, থার্ড জেনারেশন আইইউসিডি তে আসছে কপার টি প্লাস মেডিসিন। সো মেডিকেটেড আইইউসিডি যেটা করছে এখন, মেডিকেটেড আইইউসিডির মধ্যে একটা এরকম কপার টি এবং তার সাথে প্রোজেস্টেরন কানেক্টেড, তো ওইটা থেকে রেগুলার বেসিসে প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে। মেডিকেটেড আইইউসিডি, তার ফাংশন আরো বেশি, ইউজুয়ালি 1 বছর অব্দি রেখে দেওয়া যায়, একবার করে ইনসার্ট করে 1 বছর অব্দি রেখে দেওয়া যায়। বেস্ট টাইম টু ইনসার্ট হচ্ছে ডিউরিং ব্লিডিং অর উইদিন 10 days অফ ব্লিডিং। জিজ্ঞেস করতে পারো কেন? কারণ ওই সময় সার্ভিক্সের ডায়ামিটারটা বেশি থাকে, সো ইট ইজ ইজি টু ইনসার্ট। ক্লিয়ার এভরিবডি? তাহলে যে কোনো আইইউসিডি বেস্ট টাইম টু ইনসার্ট হচ্ছে ডিউরিং ব্লিডিং ফলোড বাই আপ টু 10 days ফ্রম ব্লিডিং। এই টাইমের মধ্যে বেস্ট ইউ ক্যান পুট দি থিং। এটা হসপিটালে গিয়ে পড়ে আসতে হয় বেসিক্যালি। কপারটি এর জন্য ডেডিকেটেড নার্সিং সাপোর্ট থাকে, সেখানে গিয়ে কপারটি পড়ে আসতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এই আইইউসিডির কয়েকটা পজিটিভ দিক আছে, কয়েকটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক কি? আইইউসিডি কিন্তু মাচ সেফ, দেন আইইউসিডি ইজ ভেরি রিলায়েবল। মানে মোটামুটি এগুলো প্রায় অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দি ট্যাবলেটস, প্রায় সেম বা তার থেকেও বেটার রিলায়েবিলিটি ইন টার্মস অফ কন্ট্রাসেপশন। প্রেগনেন্সি হবে না এই ব্যাপারগুলোতে রয়েছে। কিন্তু নেগেটিভ কিছুর মধ্যে রয়েছে, আইইউসিডি স্টপস ইউটেরাইন প্রেগনেন্সি বাট ইনক্রিজেস চান্স অফ একটোপিক প্রেগনেন্সি। তো অনেক সময় একটোপিক প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি হয়েছে, ইউটেরাসে হয়নি, সামওয়্যার এলস, দ্যাট ক্যান বি টিউব, দ্যাট ক্যান বি সামওয়্যার এলস, নট ইন ইউটেরাস। And ectopic pregnancy is dangerous কারণ বাচ্চা তো বাঁচবে না, it can also create lethal effect on mother. Ectopic pregnancy থেকে ultimately it can lead to death, severe। বলো ইন্ট্রাইউটেরাইন হলে তো আর ectopic বলবো না, সার্ভিক্স হতে পারে, সার্ভিক্সে নয়, টিউবাল প্রেগনেন্সি, হ্যাঁ টিউবে হতে পারে, টিউবটা ইউটেরাস নয়, টিউবে হতে পারে, টিউবাল প্রেগনেন্সি, এটা পসিবল। সো এই চান্স গুলো অনেকটা বাড়িয়ে দেয় হচ্ছে দিস। আর কিছু না, যে কোনো ট্র্যাকটেই যদি জাইগোট ফর্ম হয়, সেটা বড় হতে শুরু করে, সেটাই তো অ্যানাটমি। হ্যাঁ অ্যানাটমিটাও ডিস্টার্ব করে দেবে। তো সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ব্লিডিং নিয়ে পেশেন্ট চলে আসবে। ইন্ট্রাইউটেরাইন তো প্রেগনেন্সি ইজ ইন্ট্রাইউটেরাইন। পজিশন ঠিক না থাকলেও হতে পারে, ইয়েস, দ্যাট ইজ অলসো লিথাল ফর দি বেবি বেসিক্যালি। তোমার এন্ডোমেট্রিয়ামেই হতে হবে, যদি না হয় এনিওয়্যার এলস, তাহলেই তোমার ওটা একটোপিক হিসেবে কাউন্ট হবে আর কি। চান্স বাড়িয়ে দিচ্ছে এটা, কারণ কি? এ যদি স্পার্ম মুভমেন্ট নষ্ট না করে, ওভাম মুভমেন্ট নষ্ট না করে, ওভিউলেটরি সাইকেল রয়েছে, শুধু ইনফ্লামেশন হচ্ছে, নট ইন আ প্রপার এরিয়া, তাহলে ওইখানে হলো না, অন্য জায়গাতে ইমপ্ল্যান্ট হয়ে গিয়ে বাড়তে থাকছে। দ্যাট ক্যান বি আ ডিফিকাল্ট সিনারিও। হ্যাঁ, একটোপিক সবসময় মাথায় রাখবে, চাইল্ড বিয়ারিং পেশেন্ট, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, definitely not in males, in female যদি আসে severe abdominal pain with severe vomiting, ectopic pregnancy is a differential, মানে এটা কিন্তু এক্সক্লুড করে রাখতে হবে। severe abdominal pain, severe vomiting, serious sepsis, হঠাৎ করে মারাত্মক প্যালার, হঠাৎ করে প্রচন্ড ব্লিডিং, অথবা ব্লিডিং নয়, vaginal bleeding হচ্ছে বা হচ্ছে না, ectopic pregnancy may be an important differential, definitely in female, not in male। কিন্তু মাথায় রাখবে, পেন অ্যাবডোমেন, ফিমেলে পিআইডি, pelvic inflammatory disease, একটোপিক প্রেগনেন্সি, এগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল, যেগুলো মাথায় রাখে। অনেক সময় এগুলো
নেফ্রোলিথিয়াসিসের মতোই প্রেজেন্ট করে, মানে কিডনিতে স্টোন মতোই, বা অ্যাপেন্ডিসাইটিসের মতো প্রেজেন্ট করতে পারে, এন্ড দ্যাট ক্যান বি অ্যান একটোপিক অর দ্যাট ক্যান বি পিআইডি। মাথায় রাখবে। কিভাবে বুঝবো? বিটা এইচসিজি লেভেলটা বাড়বে, প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ আসবে। সো অলওয়েজ জিজ্ঞেস করবে লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়েশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এলএমপিটা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে হয়েছিল, ওটা ইউজুয়ালি ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়েশন বলে। এনিওয়ে, মানে তার সাইকেল বন্ধ নেই, এটা কিন্তু প্রত্যেকটা পেন অ্যাবডোমেন এবং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফিমেলে জিজ্ঞেস করতেই হবে, বিকজ ইউ আর গোয়িং টু প্রেসক্রাইব সাম মেডিকেশন, হু নোজ দ্যাট উইল বি লিথাল টু দি এমব্রায়ো। ও জানে না, এরকম অনেকে ঘুরে বেড়াচ্ছে, তো জানেই না, তার হয়তো পিসিওডি ছিল, মাঝে মধ্যেই সাইকেল বন্ধ হয়ে যায়, সে জানেই না, ওরা 4 মাস পর 5 মাস পর, তার মাঝখানে দেখা গেল তার স্ট্যাটিন টেলমি সার্টান হেভি খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু ইট উইল কাম অন ইউ। সো প্রত্যেকটা প্রেসক্রিপশনে ফিমেল রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তাতে কিন্তু যেন মেনশন থাকে এলএমপি, তাহলে ইউ উইল বি সেফ। ও বলেছে, মিথ্যা বলতে পারে, সেটা আমার দায়িত্ব নয়। ও যেটা বলেছে লিখেছি, সেই অনুযায়ী দিয়েছি। আমার কাছে যখন এসেছিল সেই সময় ডেফিনেটলি সে প্রেগনেন্ট ছিল না, অ্যাজ পার হার রিপোর্ট। ক্লিয়ার? এইটা যদি না হয়, সাথে সাথে কিন্তু এই ইউরিন প্রেগনেন্সি টেস্ট, কিট টেস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফিমেলের ক্ষেত্রে, বিফোর ইনিশিয়েটিং এনি আদার থিং ফর এনিথিং এলস। ধরো থাইরয়েডের ইস্যু রয়েছে, হাইপার থাইরয়েডিজম, মেথিমাজল, কার্বিমাজল, এই ওষুধগুলো যেগুলো হচ্ছে অ্যান্টি থাইরয়েড মেডিকেশন, সিভিয়ারলি প্রবলেমেটিক ফর ফিটাস, তুমি দিয়ে দিলে, জিজ্ঞেসই করলে না কবে প্রেগনেন্ট, মানে লাস্ট হয়েছিল, 4 মাস পর দেখা গেল ফিটাস ছিল, তারপর দেখা গেল ফিটাসের হাত পা হয়নি। You can মানে think of the complications that you will land in, the patient will land in, and fetus will never land in basically. So this is the condition basically. তো এইটা সব সময় মাথায় রাখবে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফিমেল এলএমপি যেন মেনশন থাকে, আর কখনো সন্দেহ হলে মেনশন ইউরিন প্রেগনেন্সি টেস্ট অর প্রেগনেন্সি বিফোর মুভিং ফরওয়ার্ড। না করালে সেটা তার দায়িত্ব। হাই চান্সেস হয়, হাই চান্স মানেও 1 লাখে 2টো, নর্মালি হয়তো 10 লাখে 1টা। এটা রিলায়েবল এই কারণে, এ প্রেগনেন্সি বন্ধ করছে। সেকেন্ড রিজন, এটা রিলায়েবল এই কারণে প্রত্যেক দিনের ইস্যুস থাকছে না, প্রত্যেক দিন মেডিকেশন বা প্রত্যেকবার বেরিয়ার করতে হচ্ছে না। থার্ড হচ্ছে প্রপার জায়গাতে একবার গিয়ে সে পড়ে চলে আসছে, আবার 1 বছর 2 বছর পর সে যাচ্ছে, তো তার হেডেক কমে গেল, ডেলি হেডেকটা তার কমে গেল। দিস আর দ্য রিজন এন্ড sufficiently good result, কিন্তু higher chance of ectopic is present with this। হ্যাঁ, পেন অ্যাবডোমেন, পেশেন্ট বলছে আমার একটা কপার টি পড়া আছে, মাথায় রাখতে হবে ectopic হতে পারেই, মাথায় রাখতে হবে, ফার্স্টেই নয়, কিন্তু you have to keep all these things in your mind। ক্যাফেটেরিয়া চয়েস, কফি চলে এসছে, এনিওয়ে হোয়াটএভার। সো ectopic প্রেগন্যান্সি হতে পারে। আচ্ছা, আরেকটা যেটা, কখন অ্যাপ্লাই করবে না ইফ দ্য পেশেন্ট ইজ অলরেডি প্রেগনেন্ট, নেভার। পেশেন্ট যদি প্রেগনেন্ট থাকে, কপারটি যেন একদম না পড়ানো হয়, দ্যাট উইল বি ডেট্রিমেন্টাল টু দ্য ফিটাস বেসিক্যালি। এরকম দু একটা। আর কখন অ্যাপ্লাই করবে না, যদি লোকাল ইনফেকশন থাকে, ডোন্ট অ্যাপ্লাই। লোকাল ইনফেকশন হয়েছে, টেক ইট আউট। হ্যাঁ, সার্ভিসাইটিস রয়েছে, তারপরে এন্ডোমেট্রাইটিস, এই টাইপের যদি লোকাল কিছু, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তুমি জানবে কি করে? কেউ চলে এলো, এগুলো তো ইয়ে চলে, মানে প্রোগ্রাম চলে যে ওই সময় আপনি চলে আসবেন, তুমি জানবে কি করে যে সে প্রেগনেন্ট কিনা? ওই জন্য এলএমপি জিজ্ঞেস করে নেওয়া। বুঝতে পেরেছো তো? 2 মাস হচ্ছে না, চলে আসবে, এখানে লোকজন ওই রকমই তো, চলে এসে পড়ে নিয়ে চলে গেল, ব্যাস, তারপরেই প্রবলেম শুরু হয়ে গেল। এইটা খেয়াল রাখা, মানে অলমোস্ট গাড়ি চালানোর সময় যেমন পথচারীর দায়িত্ব, এটার সময়ও তোমারই দায়িত্ব। এই জিনিসটা খেয়াল রাখবে। ও যেরকম খুশি হাঁটতে পারে, তোমাকে বুঝে চালাতে হবে। ক্লিয়ার? ডান? এনি কোয়ারি সোফার? তাহলে এটা ফিমেল পার্টটা শেষ। ফিমেল পার্টটা শেষ। আইইউসিডি 3টে জেনারেশন, ফার্স্ট হচ্ছে লিপিস লুপ, সেকেন্ড জেনারেশন কপারটি, আরো নোভাটি এটসেট্রা অনেক কিছু বাইরে চলে, আমাদের দেশের জন্য কপারটি ইজ বেস্ট। আর থার্ড হচ্ছে মেডিকেটেড আইইউসিডি, যেটা আমি এক্ষুনি বললাম যে প্রোজেস্টিন দেওয়া হয়েছে। আদার অপশনস এর মধ্যে, নিউয়ার অপশনস এর মধ্যে এই আরেকটা বাকি রয়েছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াটা কি জিনিস? ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হচ্ছে এই যে, যখন এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করাচ্ছে পোস্ট প্রেগনেন্সি, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করাচ্ছে, ইনিশিয়াল 6 to 8 মান্থস, অনেকের মেনস্ট্রুয়েশন রিস্টার্ট করে না,
রিজন ফর দিস, যেহেতু ব্রেস্ট ফিডিং করছে, মিল্ক তৈরি হচ্ছে, মিল্ক সিক্রিশন হচ্ছে, হাই লেভেল অফ প্রোল্যাকটিন, prolactin inhibits GnRH. Since GnRH is inhibited, FSH-LH inhibited. Since FSH-LH inhibited and ovulation বন্ধ আছে. So during the period of exclusive breastfeeding, lactational amenorrhea can happen. A time you don't require any other method. The patient is already infertile and ovulatory. Again, 10 to 15% cases, it never happens. Or 10 to 15% cases, GnRH is never properly suppressed. ফলে হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং কার 6 মাস বন্ধ থাকবে, কার 4 মাস, কার 2 মাস, can't be said. প্লাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং অনেকে নাও করাতে পারে, তাদের ক্ষেত্রে আর্লিয়ার ইট মাইট বি স্টপ। সো টাইমিং এগেইন আনরিলায়েবল ইন টার্মস অফ ল্যাকটেশনাল। জাস্ট ব্রেস্টফিডিং হচ্ছে মানেই যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াতে থাকবে বা অ্যানোভিউলেটরি সাইকেল থাকবে, ইটস নট রিলায়েবল। Usually this is one natural method. Clear everybody? নেচার এটা এই কারণে বানিয়ে রেখেছে, যদি প্রপার স্পেসিং না হয় তাহলে মাদার্স নিউট্রিশন ডিমান্ড হিউজ হয়ে যাবে। বাবু ল্যাকটেশনের সময় যদি আরেকটা প্রেগন্যান্সি চলে আসে তাহলে তো কারেন্ট বাচ্চাটাই বাঁচবে না, তো হিউম্যান পপুলেশন গ্রো করবে না। নেচার এই জন্য এই স্পেসিং গুলোকে করিয়ে রেখেছে। বাট এগেইন উই হ্যাভ মেড আ লট অফ চেঞ্জেস টু নেচার, তো এগেইন থিংস হ্যাভ বিকাম আ লিটল আনরিলায়েবল। ক্লিয়ার এভরিবডি? এটা গেল ফিমেল। মেল ক্ষেত্রে কি কি আসছে? মেলের ক্ষেত্রেও কয়েকটা অপশনস আছে। ফার্স্ট হচ্ছে ন্যাচারাল মেথড, সেটাকে বলে কোইটাস ইন্টারাপ্টাস। এই কোইটাস ইন্টারাপ্টাসটা হচ্ছে, এটা ইউজুয়ালি দেখো বেরিয়ার মেথড, সেটা ডেটেড ব্যাক রোমান এম্পায়ার। ওই সময় বেরিয়ার কন্ট্রাসেপটিভ পাওয়া গেছে, রোমান এম্পায়ার পর্যন্ত আমরা পেয়েছি। ইভেন কিছু ক্ষেত্রে ইজিপশিয়ান মামি তাদের ক্ষেত্রেও পাওয়া গেছে ফ্রম অ্যানিমাল ইন্টেস্টিন। ওই টাইমে কন্ডোম বা অন্য বেরিয়ার মেথডের জিনিসগুলো তৈরি হতো, দ্যাট হ্যাজ বিন ফাউন্ড। ওই টাইমে এই জিনিস ছিল। প্লাস দে ইউজ টু হ্যাভ ভেরি স্পেসিফিক কিছু প্র্যাকটিস ছিল, সেগুলো এখন শুনলে যে কেউ পালিয়ে যাবে। বাট মেবি অনেক সময় এক্সক্রিটা অফ সার্টেন অ্যানিমালস সেইগুলোকে ইউজ করতো অ্যাজ ফার্মিসাইড। ওকে, আমরা তার থেকে একটু বেশি পলিশড হয়েছি ওভার দ্য পিরিয়ড অফ নেক্সট 3000 ইয়ার, বাট দিস ওয়ার দি মেথডস। কোইটাস ইন্টারাপ্টাস অনেক প্রিভিয়াস, মানে অনেক পুরনো একটা মেথড। এটা হচ্ছে বিফোর ইজ্যাকুলেশন দ্য মেল পারসন টেকস আউট হিজ জেনিটালিয়া, এইটা হচ্ছে কোইটাস ইন্টারাপ্টাস। এগেইন আনরিলায়েবল, whether it will be 100% effective every time, nobody knows. Second, pre-ejaculation also there may be some movement of sperm or expulsion of sperm. So coitus interruptus is a natural method. Male genitalia is taken out before the actual ejaculation. এই মেথডটা রয়েছে। Again unreliable, definitely unreliable just for its own due nature of the thing. গেল। সেকেন্ড চলে আসছি মেলের ক্ষেত্রে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বেরিয়ার মেথড। এটাই মোর অর লেস ম্যাক্সিমাম কমন। বেরিয়ার মেথডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কন্ডোম। এইটার মধ্যে দু রকম, ইভেন স্পার্মিসাইডাল জেলি along with condom, that is also available, but this is the major thing which is available. It is most effective in terms of prevention of sexually transmitted disease. প্রেগন্যান্সির ক্ষেত্রে তো এটা যা এফেক্টিভ আছে 100% নয়, ডেফিনেটলি 100% নয়, বাট স্টিল দ্য মোস্ট এফেক্টিভ ইন টার্মস অফ প্রিভেন্টিং এসটিডিস। ঠিক আছে, এই ক্লিয়ার। ফিমেল কন্ডম ইজ অলসো প্রেজেন্ট বাট নট দ্যাট পপুলার, সেটা খুব বেশি কালচারের মধ্যে ঢোকেনি, কিন্তু দিস ইজ মাচ এমবেডেড ইন দি কালচার। ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো প্রমোটস দিস। এটা আবার তোমাদের পরের বছরে গিয়ে যখন সিএম আসবে, সিএমএ আবার এই জিনিসগুলো পুরো আসবে, বিকজ মেনি প্রোগ্রামস, বিকজ পপুলেশন এক্সপ্লোশন ইজ আ হেডেক না, আমাদের জন্য তো স্পেসিফিক্যালি ইজ আ হেডেক। তো সেটার জন্য এটা মাস্ট বি নোন, ভেরি ওয়েল নোন, এই জায়গাটা থাকা দরকার। So this is one aspect. Advantage, safe, advantage, কোনো সিস্টেমিক সাইড এফেক্ট নেই, পসিবল নয়। অ্যাডভান্টেজ, ইনএক্সপেন্সিভ বলা যেতে পারে টু সাম এক্সটেন্ট। অ্যাডভান্টেজ, ইউজুয়ালি ইনফেকশন করে না। ডিসঅ্যাডভান্টেজ, অকেশনালি তোমার ইট ক্যান রাপচার, ইট মে নট বি অফ গুড কোয়ালিটি, তার জন্য হয়ে যেতে পারে তোমার ফার্টিলিটি মে বি রিস্টোর্ড, কাইন্ড অফ দ্যাট। সেকেন্ড, ল্যাটেক্স অ্যালার্জি।
অনেকের দ্য ম্যাটেরিয়ালের সঙ্গে অ্যালার্জি থাকে, আইদার মেল অর ফিমেল, তাদের ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে। ক্লিয়ার? এই কয়েকটা জিনিস। থার্ড, সামবডি মে নট প্রেফার ইট ডিউ টু ভেরিয়াস রিজনস, সেটাও একটা থার্ড। এই মোর অর লেস ইন ফেভার অফ দিস অর আগেনস্ট দিস। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। সো ফার্মাকোলজিক্যালের মধ্যে একটা এজেন্ট আছে গসিপল। This is spermicidal. Gossypol is a spermicidal. এইটা ইউজ করতে পারে, তাহলে স্পার্ম গুলো ম্যাচিওর হবে না, and this is toxic to sperm. Gossypol, it's a drug. Okay, প্রবলেম হচ্ছে this is toxic, এবং 6 মাস, এবং এই গসিপল ইউজ করলে কি হচ্ছে, স্পার্মের, মোটাইল স্পার্মের সংখ্যা সিমেনে লেস দেন 4 মিলিয়ন পার মিলিমিটারে নেমে আসছে, which is মানে নট সাফিসিয়েন্ট ফর ফার্টিলাইজেশন চলে আসছে। কিন্তু ইফ ইউ ইউজ দিস ফর মোর দ্যান 6 মান্থস, there is a chance you will be permanently azoospermic. টোটালটাই কমে গেল, and let it becomes a permanent issue. সেই জন্য it's not very favorable. Gossypol is an option. It is spermicidal anti-fertility agent. It reduces the spermatozoa count, it reduces the motility of the spermatozoa, and it reduces to a very low level in case of, in the number of motile normal spermatozoa is reduced below 4 billion per millimeter in semen, which is not compatible with fertilization. 50 মিলিয়ন 60 মিলিয়ন ইউজুয়ালি থাকে, 4 এর নিচে নেমে গেলে ডেফিনেটলি কিছুই হবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা। তারপর তার মোটিলিটি, প্রপার ফরওয়ার্ড মোটিলিটি না থাকলে হবে না, যদি ডিফেক্টিভ স্পার্মাটোজোয়া হয় হবে না। হ্যাঁ, এই তাহলে গেল। থার্ড ওয়ান ইজ দ্য পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথড ইজ ভ্যাসেক্টমি। ভ্যাস ডিফারেন্স বেরোচ্ছে, এপিডিডাইমিস থেকে ভ্যাস ডিফারেন্স বেরোচ্ছে, একটা উপরে কাটলে একটা নিচে কাটলে মাঝের 1 সেন্টিমিটার টেকেন আউট, নট দিস সাইড দ্যাট সাইড, বোথ সাইড বন্ধ, তাহলে মোটামুটি আর ইউজুয়ালি হওয়ার কোনো চান্স নেই। ভ্যাস ডিফারেন্স এটাও একটা, এটা নিয়ে তো অনেক কমপ্লিকেশন আছে। মেনি অফ ইউ নো, ইমার্জেন্সি যখন হয়েছিল ব্যাক ইন 70s, দেয়ার ওয়াজ ফোর্সড ভ্যাসেক্টমি, সেটা নিয়ে মাল্টিপল ট্রাবল ওই টাইমে গেছে বেসিক্যালি। বাট এনি কোয়েরি? হ্যাঁ, সঞ্জয় গান্ধীর সময় একটা মারাত্মক কন্ট্রোভার্সি হয়েছিল ব্যাক ইন 70s, 1970s এ, মারাত্মক ওই সময় একটা ঝামেলা হয়েছিল। এনিওয়ে, সো ভ্যাসেক্টমির প্রবলেম কি? কিছু প্রবলেম হতে পারে, রিক্যানুলাইজেশন হয়ে যেতে পারে সামটাইমস, প্রপারলি করা হয়নি, সামহাউ আওয়ার ক্যানুলা নট খুলে ক্যানুলা গ্রোথ হয়ে গেছে, দ্যাট ক্যান বি ওয়ান। সেকেন্ড যেটা অনেক সময় হয়, সাইকোলজিক্যাল ইস্যু। দ্য ম্যান মাইট থিঙ্ক যে আই এম ওয়ার্থলেস নাও অন, এটা হতে পারে যদি এডুকেশন কম থাকে বা এটসেট্রা। পোস্ট ভ্যাসেক্টমি তার একটা ফিল আসতে পারে যে ওয়ার্থলেস হয়ে যাচ্ছি, আই হ্যাভ লস্ট মাই রিপ্রোডাক্টিভ এবিলিটি অ্যান্ড স্টাফ, and it might have their psychological repercussion kind of that. Usually nothing happens. Usually testosterone level should not go down, or nothing, no other change in the reproductive behavior. Only thing, your sperm is not, getting ejaculated in the semen. That's the thing. That is sperm তৈরি থেকে শুরু করে কোনোটাতেই কোনো সমস্যা কিছু অ্যাকচুয়ালি হচ্ছে না। Even the testicular function and other things remains the normal. কেবল it is not conducted to the semen because vas difference ta two-sided কেটে দেওয়া হয়েছে। That's the whole process. So this is all about the contraception. It was temporary methods, permanent methods, female methods, male methods. Temporary methods এর মধ্যে natural methods are there where basal body temperature and safe period idea. Safe period is usually, unsafe period is usually before ovulation, after ovulation few days, a week surrounding the ovulation unsafe. Safe is beyond that. But the problem is nobody can ascertain which day the ovulation happened. In a 28 days cycle, 14 days is the thing. But nobody knows what will happen in the next cycle. It might change. Usually 28 plus minus 5 is the day cycle in the normal cycle. So nobody knows that. That's the thing. Second, male type, safe method is there, coitus interruptus. I mean, natural method is there. That means before ejaculation, the genitalia is taken out. Again, not reliable or not every time reproducible. And again, before ejaculation also, the pre-ejaculatory fluid that can also contain few motile sperm. So nobody can confirm that. Done. Third, barrier method. For male barrier method, condom. For
And lactation is also a natural method where prolactin increases, prolactin suppresses GnRH and the whole axis is suppressed. So ovulation doesn't happen, endometrial changes doesn't happen, and definitely the mucus remain thickened, sperm can't move. Clear. Third option is pharmacological. Male pharmacological is gossypal, anti-spermicidal, not very much recommended due to toxic effect. Female processes are basically hormonal contraceptive pills, usually hormonal contraceptive pills. তার মধ্যে কি রয়েছে? Estrogen progesterone combination, estrogen sequential progesterone combination, only progesterone combination, emergency contraception. These are the 4 processes. All of them work by suppressing hypothalamo-pituitary gonadal axis, by changing the endometrial environment, by changing the mucus, and occasionally having some spermicidal effect. Indirect spermicidal effect, not a direct spermicidal effect. This is the whole idea about that. Then we have injectable form, we have patch, we have subcutaneous depot presentation where the chemical is released over a period of months. These are the things. IUCD, first generation inert material, second generation metal, third generation metal plus drug. What they change? They cause local irritation, local inflammation in endometrium, changes the endometrial environment, changes the quality of mucus, and therefore it becomes a little bit lethal for the sperm and inhibitory to ovulation, inhibitory to implementation. এই লাস্ট কথাটায় কোয়েরি রয়েছে, কারেন্ট রিসার্চার contradicting this, but for you it's okay. তোমাদের বইগুলোতে এটাই লেখা রয়েছে, you can simply go with that. আর কি অপশন রয়েছে? পার্মানেন্ট অপশন, লাইগেশন, টিউবেক্টমি ইজ অলসো অপশন, ল্যাপারোস্কোপি দিয়েও করে যাওয়া যায় টিউবেক্টমি, সেটাও একটা অপশন। ঠিক আছে, মনে না রাখতে পারলে পরীক্ষাতে ইস্যু নেই। মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি, দ্যাটস দ্য অপশন। দ্য সেফেস্ট ওয়ান ইজ দি অ্যাবস্টিনেন্স, 100% if there is no act, no reaction, that's it. এটা কিন্তু otherwise all the others are having some degree of failure. Someone is having higher failure, someone is having lower failure. And all of them are having some kind of contraindication and adverse effect, of which hormonal pills having the maximum amount of adverse effect. Preferably not to give hormonal pills over 35 years of age. In case of clear, this is all about the contraception যেটা তোমাদের এই বছরে লাগবে. Lot of questions might come. প্রচুর ইসি পিল থেকে শুরু করে হরমোনাল টোটালটা জানতে চাইতে পারে, মর্নিং আফটার পিলটা জানতে চাইতে পারে, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ক্যান কাম এজ আ শর্ট নোট। আর তার সাথে তোমার হচ্ছে যে কোইটাস ইন্টারাপ্টাস এক নম্বরের কোশ্চেনের জন্য ইউজুয়ালি মাইট কাম, আইইউডি, আইইউসিডি, এগুলো শর্ট নোট হিসেবে আসতে পারে। দ্য সেম থিং উইল বি রিপিটেড ইন কমিউনিটি মেডিসিন, এগেইন ইন গাইনি অ্যান্ড অফ, টু সাম এক্সটেন্ট এগেইন ইন পেডিয়াট্রিক্স। এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি পরপর বারবার আসবে। অ্যান্ড ইন ফার্মাকোলজি দ্য ডোজেস উইল বি ইম্পর্টেন্ট। Clear? So that's all for contraception. Okay, how many pole it has got? The total cerebrum consists of frontal pole, temporal pole, occipital pole, and parietal pole. So you could identify, if you get the gross specimen, so the cranial fossa, how many cranial fossas are there? There are total 3: anterior cranial fossa, middle cranial fossa, and posterior cranial fossa. So what is the demarcation? How to know that this is the anterior cranial fossa up to here? Scale porosis ball. So that is the frontal sinus, right? Crista galli. From that, if you are going backwards up to where? The anterior cranial fossa? The anterior clinoid process. Okay. Then middle cranial fossa from anterior clinoid process to posterior clinoid process. Okay. And finally, the posterior cranial fossa, that is from posterior clinoid process up to the occipital pole. Okay. So what are the membrane found in the skull? Which thing is covering the cerebrum and which thing is covering the cerebellum? cerebrum को क्या cover कर रहा है? Plaque cerebri, okay, plaque cerebri, plaque cerebelli, and another one is tentorium cerebelli. So what is the attachment of tentorium cerebelli?
This is important. Tentorium cerebelli जो है, what is the main function of tentorium cerebelli? So if you see the brain, above is the cerebrum, right? Below is the cerebellum. In between there is one membrane. Okay, tent-like membrane. This is known as tentorium cerebelli. So where it is attached, the anterior clinoid process and posterior clinoid process. Remember this one. Okay, and it is also attached throughout the occipital lobe. Okay, so tentorium cerebelli का काम क्या है? What is the function? It is demarcating between the cerebrum and cerebellum. Okay, so here they have shown this is the house for occipital lobe, cerebellum, and another one is medulla oblongata. Okay, so now if you see the cerebrum, it occupies the maximum area. Okay, cerebrum is occupying maximum area, and the cerebrum is formed by two cerebral hemispheres. So what is the connection in between? Corpus callosum. But in case of cerebellum क्या है? So it is the vermis. Why he only responding? What about you? So what is the function of corpus callosum? শুধু জুড়ে রাখে, so there are some kind of fibers. Okay, it is relaying from one hemisphere to another hemisphere, anything. Okay, in case of cerebellum also, cerebellum is concerned about the balance, right? So it is also important for the connection. Okay, now see, this is the picture you will see in the dissection. Okay, now tell me one by one, what is this? So they have taken, this is what median section. They have taken one median section. Okay, so what are the thing you could see? What is this lobe? ये कौन सा है? Which pole it is? This is the frontal pole and this is the occipital pole. What is this? So it is the cerebellum. ये क्या है? What is this? Medulla oblongata. So how you differentiate between the pons and medulla oblongata? Cerebellum এ কতগুলো ইয়ে আছে? cerebellar hemisphere আছে? Means cerebellar peduncle কতগুলো আছে? 3. They are superior, middle and inferior. Superior টা যেটা connect করছে সেটা by, that is by midbrain, right? So midbrain consists of midbrain what? Yeah, so these are the basics. Okay, plus 2 you know now what are the basic things that are making the midbrain. So it is superior colliculus and inferior colliculus. So what is the function? Superior colliculus, inferior colliculus, इसका function क्या है? What is the function? Very good. It is the, so which one is visual? Superior colliculus is concerned about visual. Okay, and auditory is inferior colliculus. Okay, so superior would be connected to the eye. Okay, and also to the lateral geniculate body. Understood? And auditory would be towards the medial geniculate body. Just study what is the auditory pathway and what is the visual pathway. Okay, we don't have got so much time that we will go so slowly. So whatever I am saying you, just study that thing only. Okay, that what is auditory pathway, what is visual pathway. Okay, so rather than that, so that is the midbrain. So if you see the midbrain, which thing is connecting the CSF? Midbrain e ki ache bol? That is the cerebral aqueduct, right? So ventricular system, if you see how many ventricles we are having? 4. So first of all lateral ventricle, then third ventricle, fourth ventricle. So what are the opening? Lateral ventricle er ki opening ache? How does the lateral ventricle is connecting to the third ventricle?
foramen of Monroe. Okay, then from third to fourth, that is the cerebral aqueduct. তার মানে যতটুকু মিড ব্রেনে যেটা লেন্থ আছে, it is same for the cerebral aqueduct. Okay, and which disease concern about mid brain? If somebody has got disease of the mid brain, তার কি disease হবে? Have you heard about Parkinsonism? Parkinsonism এ কি হয়? Tremors, resting tremor. কেউ বসে আছে, শুয়ে আছে, যাই হোক, there would be resting tremor. Okay, number 1. Then second, there would be stooping gait. Okay, so these are the feature of Parkinsonism. এটা mainly কেন হয়? Due to decreased secretion of the dopamine. Okay, that is present on the midbrain. Okay, so that is the superior peduncle. Middle এ কি আছে? What is this? This is the pons. Okay, so this is the middle cerebellar peduncle, and this one is the medulla oblongata. Okay, so now tell me the features and sulcus. Okay, so this is, which one is the lateral sulcus? Could be seen? এটাতে কি lateral sulcus দেখা যাচ্ছে? Central sulcus? কোনটা central sulcus? So how to know which one is a central sulcus? You have to see which one is going superiorly and cutting the surface. Okay, it has to cut the surface area completely. Okay, so that would be the central sulcus. Okay, in front of that কি থাকবে সেটা? Precentral sulcus. Okay, and back এ কি থাকবে? Postcentral gyrus, precentral gyrus and postcentral gyrus. So precentral gyrus is concerned about motor na sensory? Pre টা কি? Motor area. আর post টা sensory তে কত কত থাকে? 3, 1, 2. motor এ কত থাকবে? শুধু 4? হ্যাঁ, শুধু 4 টা থাকবে না, তার সাথে কি থাকবে? Additionally 6 ও থাকবে, ঠিক আছে? So these three you have to identify. Okay, here we can see another one, which one is a cingulate gyrus. So what is this? ये क्या है? This is the corpus callosum. So tell me, what are the part of corpus callosum? Which one is the rostrum? Rostrum is anterior surface or posterior surface? Posterior surface. Okay, then और क्या है? Genu, then body, then splenium. Which one is the splenium? This is the splenium. Okay, so this is the corpus callosum. Just above that you are having this cingulate gyrus. Okay, so rather than that, see another one, that is known as parieto-occipital fissure. So parieto-occipital fissure is dividing between the parietal lobe and the occipital lobe. So what is the function of paracentral lobule? So it is known as urinary organism. Okay, so there you are having the center for the urinary system. Okay, paracentral lobule is very much important. Which one is the paracentral lobule? কোনটা paracentral lobule? So this is the central sulcus. Here is the paracentral lobule. Okay, so which one is the cuneus and precuneus? Cuneus and precuneus. See, this is the cuneus. Okay, most posterior one is the cuneus, this one is the precuneus. Okay, so next one we will see what are the parts of the cerebral hemisphere. So cerebral hemisphere, you know, there is corpus callosum and there are peduncle. There are two sides, right and left cerebellar peduncle. Okay, this is another
one. So here we could see so many sulcus. See, this is the central sulcus. See here, each and every sulcus is there, but it is not completely cutting the surface. Okay, cutting the edge. Only this sulcus is cutting the edge. Okay. Then next, posteriorly you will get another sulcus that is known as parieto-occipital sulcus. So what is this? What is corpora quadrigemina? Corpora quadrigemina ki re? That is only superior colliculus and inferior colliculus. Okay. Total 4 in number. So these are also known as corpora quadrigemina. Okay. So rather than that, see, this is the corpus callosum. So just below to that, you could see the another important structure that is known as thalamus. So thalamus is concerned about which function? Thalamus is concerned about which functions? সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন কি? Biological clock. Okay. Actually, it is only controlling each and every human being. প্রত্যেকের জন্য কি এক? প্রত্যেকের জন্য different. Okay. And this should be mainly controlled by the thalamus. Okay. And just below to that, you will get hypothalamus. So hypothalamus, what would be the function of hypothalamus? Regulation of body temperature and also basal metabolic rate. Okay. Then next one is the mesencephalon. Mesencephalon are nothing but the midbrain. Okay. So now in the frontal pole, at the anterior end of the frontal lobe, temporal pole, at the anterior end of the temporal lobe and occipital pole. So these 3 pole you have to say. There is nothing called parietal pole. Okay, only 3 poles are there: frontal, occipital and temporal. These are the 3 poles. Okay. So see here, so many gyrus we could get it. Okay. Number 1. So what is this? This is the frontal pole. So see how the lateral sulcus. This is also known as which sulcus? और क्या नाम है? Sylvium sulcus. Write it down. It is also known as lateral sulcus. Is also known as Sylvium sulcus. Okay. So see how the lateral sulcus is going. This is which lobe? This is the temporal pole, and this is the frontal pole. So it is going inferior side. It is going throughout above. And if you see this lateral sulcus, it has got 3 stems. 3 stem আছে কি কি? See this one. This is another one, and here is another one. Okay. So this lateral sulcus has got 3 stems. Okay. This is the lateral sulcus. Then if you see the temporal lobe, okay, here how many gyrus you will have? কতগুলো gyrus থাকে? 3টে, right? So they are superior temporal gyrus, then middle temporal gyrus, then inferior temporal gyrus. Okay. So total 3. So you just do one thing, just write down the name of the gyrus. Okay. What you definitely have to know. Okay. Number 1 is lateral sulcus. Write it down. Lateral sulcus. In bracket you write Sylvium sulcus. It is also known as Sylvium sulcus. Okay. Then there are কি sulcus আছে বল? Central sulcus. Another one is central sulcus. So this central sulcus আরেকটা কি নাম এটার? It is also known as Ronaldo. Okay, sulcus of the Ronaldo. Messi नहीं ना? Okay. So this is the precentral gyrus. See, this is the precentral gyrus, and this is the precentral sulcus. Meanwhile, this is the postcentral gyrus and postcentral sulcus. Okay. So if you see the parietal lobe, how many gyrus are there?
So there are inferior parietal lobule, superior parietal lobule. Okay, there are two lobules, superior parietal lobule, inferior parietal lobule, and one additional one that is known as supramarginal gyrus. So how to know this is a supramarginal gyrus? You have to trace the lateral sulcus. Okay. So at the back point you could see there is one elevation. So this is the supramarginal gyrus. And here only you could also see it is making one angle. This gyrus is making the angle. So that's why it is known as angular gyrus. Okay. And another one is calcarine sulcus. So if you see the corpus callosum just above that, what is that sulcus called? এইমাত্র বললাম callosal sulcus. Very good. Okay, above the corpus callosum, write it down. That is known as callosal sulcus. Then which one is a calcarine sulcus? So it is found in the occipital pole, and it is also known as C-shaped sulcus. Very small. Okay. So this is known as calcarine sulcus. Okay. So if you could try to remember this all the sulcus and gyrus. Okay. And just above the corpus callosum, you are having callosal sulcus. So these whole cerebral hemisphere, you know, it is divided into 4 lobes, that is frontal, parietal, temporal and occipital. Okay. So these are the lobes. This is the frontal lobe, this is the temporal lobe, this is the parietal lobe, and this is the occipital lobe. So tell me the function of frontal lobe. What is the main function of frontal lobe? और कौन सा लोब is related with vision? Occipital lobe. Okay. Temporal lobe is only for the hearing. What is the function of parietal lobe then? কি বললি? Yeah, here is the এই জায়গাটা কি থাকে? Broca's area. Broca's and vernix. Okay, so Broca's area is concerned about the motor speech and vernix area is concerned about the comprehensive speech. Okay, speech area are found just above this temporal lobe. What are the auditory area? কত বলতে পারবে? Auditory. 17, 18 and 19. Okay, 17, 18, 19 area. Visual area ta aschi dara. So this is the lateral fissure. So that is the sylvian fissure. So this fissure could be very nicely known, and this is the central sulcus. The number 2 is the central sulcus. So you could see the brain from each and every aspect. By that way you could identify the sulcus. Okay, but definitely you have to identify at least lateral and the central sulcus. These two are very much important. Okay. So this is the definition. Okay. So what is the longitudinal fissure? It divides the cerebrum into 2 cerebral hemispheres. Then central sulcus or Roland sulcus separates the frontal from the parietal. So এগুলো কিন্তু MCQ আসতে পারে. Okay. The central sulcus is separating the parietal and the frontal. Okay. And the lateral sulcus, it is separating the frontal, parietal, temporal. Okay. And last one is parieto-occipital sulcus. So it is dividing the parietal and occipital.
Okay. So what is this? What is this fissure? So that not sagittal, this is the longitudinal fissure. Okay, longitudinal because it is extending throughout. Okay. So this is the longitudinal fissure. Okay, and this is the lateral fissure. This is the lateral fissure. Sylvian fissure. This thing already I told. Okay, what are the sulcus you will get only in the frontal lobe? Frontal lobe, how many sulcus are there? The precentral sulcus. Number one is precentral sulcus, superior frontal sulcus and inferior frontal sulcus. Okay, just remember this one. There are three sulcus. তার মানে একমাত্র প্রিসেন্ট্রালটা that is found in the frontal lobe because it is present just before to the central sulcus. Okay, that's why it is present on the frontal lobe. Okay, so see, if we see the frontal sulcus, so see this is the inferior frontal sulcus. Okay, this is the superior frontal sulcus and this is the precentral sulcus. Okay, so total three you are getting in the frontal lobe. Okay, so what are these? These are very much important. If you see the gyrus, frontal gyrus, there are three names. Number one is pars opercularis. See this one, this elongated area, it is known as pars opercularis. Then this triangular area is known as pars triangularis and the last part is known as pars orbitalis. Orbitalis means it is related to the eye. Okay, so these are the gyrus present in the frontal lobe. Where you have written the sulcus, please write down these three gyrus. Name of these three gyrus. Okay, number one is pars opercularis, pars opercularis, pars triangularis, and the third one is pars orbitalis. Okay, and that tree, see that all thing already we have studied, these all. But see in the frontal lobe how many gyrus and sulcus? So total 4 sulcus and 3 gyrus. These are superior, middle and inferior frontal sulcus. Additionally we are having precentral sulcus. Okay. So these are the gyrus we have discussed. Okay, so these are also you have to include, one is supramarginal gyrus and another one is angular gyrus. Okay, now we will see in the practical demonstration brain whether you could identify. Okay, the gyrus, the different gyrus and the sulcus. Acha, ekhane there are some clinical importance. If suppose any lesion is there, so what will happen? So any lesion that is known as contralateral motor Jacksonian fit. Jacksonian fit means nothing, there is kind of tremor. Okay, particular tremor is known as Jacksonian fit. Okay, function is voluntary motor activity to the opposite half of the body. Side কোথায় থাকে? Precentral gyrus. Area is the primary motor area. ঠিক আছে, তাহলে জ্যাকসোনিয়ান ফিট কোথায় দেখা যাচ্ছে? প্রাইমারি মোটর এরিয়া 4. রাইট ইট ডাউন. জ্যাকসোনিয়ান ফিট would be seen in the primary motor area, that is 4. We know motor area are 4 and 6. So this is primary motor area 4. Okay. দেখ এখানে কিন্তু লেসন্স আর টু টাইপ, আইদার ইট ইজ ইরিটেটিভ, ওকে, and the second one is destructive. Destructive হলে কি হবে? There will be monoplegia, half of the limb would be paralyzed. Okay,
Then if suppose the lesion in the 6 area 6, that is known as secondary motor or premotor area 6, so what will happen? There would be contralateral muscle hypertonia and exaggerated deep reflexes. Okay, this thing you won't understand now. What is the extrapyramidal? What is extrapyramidal fibers? Do you know? There are two type of system. One is pyramidal, another one is extrapyramidal. So pyramidal system are found in where? It would be restricted where? In the brain, right? Extrapyramidal system means it would be definitely below the medulla oblongata. Okay, so extrapyramidal system means nothing but pons, midbrain, medulla oblongata, যেটা কানেক্ট করে আছে। ওকে, বাট পিরামিডাল সিস্টেম মিন্স মেইনলি দ্য cerebral hemisphere. Understood? So these are the two type of system. So I will give you this chart. Okay, so see, only two we have studied. So additionally there is frontal eye field is there. So definitely eye field agar ho to there would be what? There would be irritative and destructive lesion would be there. Okay, area 45 is concerned about the agraphia. Agraphia means the patient is unable to express idea in the written words. ঠিক আছে, কারণ হয়তো মুখে বলতে পারবে বাট রিটেনে বলতে পারবে না, লিখতে পারবে না। So this is kind of disease. So this is known as agraphia. Okay, what is Broca's area? This is, you know, verbal aphasia. So it is found in which area? Area 44. Area 44. Okay, and prefrontal area is 9, 10, 11, 12. 9, 10, 11, 12. Prefrontal. If anybody has injury to this area, what will happen? Amnesia mane ki re? So that is divided into two, long term and short term. তাই তো? Short term memory loss ke ki bole? Amnesia. Okay, so that is impaired memory. What is dementia? Dementia usually old age e dekha jay. Okay, because atrophy of the fibers of cerebral cortex. Okay, and additionally there would be sphincteric dysfunction. It would be urinary or defecatory, any sphincter would be, there would be dysfunction of the sphincter and loss of personal hygiene. Okay, so this is by the area 9, 10, 11, 12. Please write down the area 9, 10, 11, 12. 9, 10, 11, 12. There would be amnesia, dementia, sphincteric dysfunction and loss of personal hygiene. Okay. So we used to always confuse between the area 44, 45. Remember, Broca's area is only 44, not 45. ঠিক আছে, 45 টা হচ্ছে agraphia, but 44 is Broca's area. Okay. So see, these are the different centers, right? So this is the Broca's area. Broca's area কি দুটো হেমিস্ফিয়ারই থাকবে? বলতে পারবে Broca's এরিয়াটা দুদিকে থাকবে না একদিকে থাকবে? হ্যাঁ, বল, সাহস করো। Yeah, it is somewhat correct. So you know there is only one brain is active for each and every individual. কারো left sided, কারো right sided. যেদিকে dominant brain সেদিকে Broca's area থাকবে। Okay, in particular this region only, so that is known as area 44. Okay, so what is 17, 18, 19? This is known as visual area. Okay, so it is found in the occipital cortex. So temporal area কত আছে? Auditory area কত? 20, 21 and 22.
Okay, so this is the auditory area. Okay, and we studied 9, 10, 11, 12. Okay, so these are the 9, 10, 11, 12. এটা এইমাত্র আমরা পড়লাম. This is known as premotor area. Okay, so if anybody has injury to this area, the memory would be lost. Okay. Okay. So another one, see wait. Yesterday's one, we will see one picture of the mid sagittal section. Okay, yeah, this is one specimen. Okay, because the dissection specimen is not that much nice, right? So what you could see, what is this? ये क्या है? Frontal sinus. Okay, what is this? This is all the group of ethmoidal air cells. How many are there? I told 3. They are anterior, middle, and posterior. Okay, what is this? ये कौन सा air sinus है? Sphenoidal air sinus. Okay, so if you see, what are these? So what is this? This is superior, this is the middle, this is the inferior, and this is the superior meatus, middle meatus, inferior meatus. Which one is the sphenoethmoidal recess? Sphenoethmoidal recess कौन सा है? This one. Okay. Why sphenoethmoidal recess is important? Because you know the sphenoidal sinus are open over here. ঠিক আছে? সুপিরিয়র মেটাসে কি ওপেন করবে? কালকেই বলেছি সুপিরিয়র মেটাসে কি ওপেন করে? posterior ethmoidal sinus. Okay, middle metasে anterior and middle ethmoidal cells are কোন sinus থাকবে? Frontal sinus or which is the most largest air sinus? Maxillary sinus. So these are the 4 sinuses that will open in the middle meatus. Okay, আর inferior meatus এ কি open করবে? See which thing is running downwards. What is this? It is the nasolacrimal duct. Okay, so you could see this is the lacrimal puncta. From here the nasolacrimal duct which is opening to the inferior meatus, right? What is this? What is this? This opening? এটা কি? ওপেনিংটা কি? It is the opening of PT tube, okay, or Eustachian tube. Then which one is the hiatus semilunaris? See this is the PT tube, right? So if you see this elevation, this is known as it is known as torus tuberous. I told you it is known as torus tuberous. Okay, and here in the middle meatus it is somewhat irregular over here. So here you will get the hiatus, that is known as hiatus semilunaris. So which things are open in the hiatus semilunaris? Frontal না maxillary? দেখ দুটো আছে, একটা হচ্ছে বুলা এথময়েডালিস, another one is hiatus semilunaris. তার কোথায় কোনটা ওপেন করে? বুলা এথময়েডালিস এ frontal sinus, okay, and hiatus semilunaris এ maxillary air sinus. Okay, so this is about the mid sagittal section. Okay, what is this? This is the hard palate, this is the soft palate, and this is the tongue. Now see the specimen. Okay, the sulcus, gyrus, and also see this mid sagittal section. Okay,
Fissure. This is the longitudinal fissure. So find out the lateral sulcus. So what is this sulcus? No. See very nicely. It is the occipital lobe. It is the parietal lobe. Okay, so this is parieto-occipital sulcus. Okay, now if you have to identify the central sulcus, so how to know which one is the central sulcus? दिखाओ central sulcus दिखाओ कौन सा है? এখানে আচ্ছা এখানে নিতে পারিস, এখানে দুটো অ্যাডিশনাল গ্লাভস আছে, নিতে জাস্ট নিতে পারিস। कौन सा सेंट्रल सर्कस? इसमें दिखाओ, इसमें दिखाओ। Which one is the central sulcus? What I told, it will cut the surface throughout. কোনটা কাট করছে? এইটা দেখ, এই যেটা আছে এই সালকাসটা কিন্তু থ্রুআউট কাট করছে, ঠিক আছে, মার্জিনটাকে কাট করছে। ওকে, সো দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস অফ রোল্যান্ডো and this is the longitudinal fissure. Now we have to find it out which one is the lateral sulcus. So then which one is the lateral sulcus? কোনটা lateral sulcus कौन सा जा रहा है? ये वाला जो जा रहा है that is the lateral sulcus. Okay, because it has got three stem, एक इधर जाएगा, एक ऊपर आएगा, another one is this side. Okay, and if you see the mid sagittal section, ये क्या है? This is the cerebellum and this is also known as arbor vitae pattern. Okay, ये जो tree like pattern you could see, it has got numerous branches, so this is known as arbor vitae pattern. And what is this? This is the corpus callosum. So what are the part of corpus callosum? ये क्या है? See, this is the part towards the cerebellum and this is the part towards the cerebral cortex or frontal lobe. So ये क्या है? This is the rostrum और ये जो bend like knee, so this is called the genu. Okay, so rostrum, genu, this is the body, this is the splenium. Okay, then what is this? ये क्या है? This is the fornix. Okay, what is this? ये क्या है? Which thing you could get over here? না এই ক্যাভিটিতে তুই কি পাবি? এটা কি বলতো? কিসের ক্যাভিটি এটা? lateral ventricle. Okay, because you know lateral ventricle will be found over here. Okay, so just below to that, what is this? This is the thalamus. তাই তো, thalamus আর এই পার্টটাকে বলবো hypothalamus. Okay, and what is this? This is the medulla oblongata. Okay, then which this is, if you could see, which is connecting between the medulla with the cerebellum. তাহলে এই পার্টটাকে আমরা কোন পেডাঙ্কল বলবো? না দেখ, সেরিবেলামের সাথে মেডুলা অবলঙ্গটাকে কানেক্ট করছে। এটা তো তোর মেডুলা, এটা হয়ে গেল পন্স। ওকে, আর এটা হচ্ছে মিড ব্রেন। এখানে দেখ দুটো, এই যে এই দুটো দেখা যাচ্ছে, একটা জাস্ট দেখা যাচ্ছে, একটা কি দুটো, এটাকেই কিন্তু যেটা কর্পোরা কোয়াড্রিজেম নাম। ওকে, টোটাল 4 would be there. Okay, which is making the mid brain. Okay, so what is this connection? এই মাত্র তো বললাম, যদি পন্সের সাথে মিড ব্রেনের সাথে হয় সেরিবেলার পেডাঙ্কাল, সেটা হচ্ছে সুপিরিয়র। দেন যদি পন্স হয় মিডল, তাহলে এটা কি হবে? ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কাল। ওকে, সো অ্যাডিশনালি আমরা আরো কিছু কিছু সালকাস দেখবো, রাইট? সো হ্যাঁ, এইখানে জাস্ট অ্যাবাভ দ্য কর্পাস ক্যালোসাম, ইফ ইউ আর গেটিং দিস সালকাস, এটাকে কি সালকাস বলে? corpus callosum, তাহলে callosal sinus. Okay, callosal sulcus, this one is the callosal sulcus. Okay, so what is this sulcus? Frontal lobe কতগুলো সালকাস থাকবে? See here, frontal lobe কতগুলো সালকাস থাকবে? এখানে কি সেন্ট্রাল সালকাস দেখা যাচ্ছে? which one is the central sulcus? দেখ উপরে ভালো করে, এইটা হচ্ছে पूरा काट करेगा मार्जिन। ओके, तो सेंट्रल sulcus के फ्रंट में, दिस इज द सेंट्रल sulcus, तो इसके फ्रंट में जो है दिस इज द ऑल sulcus and gyri in the frontal lobe. तो frontal lobe কতগুলো sulcus and gyri থাকে? জাস্ট নাও উই হ্যাভ স্টাডি। একটা হচ্ছে
প্রিসেন্ট্রাল সালকাস, আর ফ্রন্টালে কতগুলো থাকবে? সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, ফ্রন্টাল সালকাস। জাইরাস কতগুলো থাকবে? 3। ওই যে পার্টস অপারকুলারিস, পার্টস ট্রায়াঙ্গুলারিস, আরেকটা কি? পার্টস অরবিটালিস। ওকে, so these are the 3 gyrus you get in the frontal lobe. Okay, then in the parietal lobe mein what things are important? Prefuse, broca's area identify kar kon jagah ta? broca's area ta kon jagah hobe? This is the temporal lobe, ঠিক আছে? টেম্পোরাল লোবে কতগুলো জাইরাস হচ্ছে? 3টে। একটা হচ্ছে সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস, তাই তো? কত এরিয়া থাকে? এরিয়াগুলো 20, 21, 22। ओके, so उसके ऊपर में जो है ब्रोकास एरिया, मतलब दिस वन जस्ट अबव टू दिस वन, so this area, ये जो एरिया है, this is the ब्रोकास एरिया। ओके, so could you find it out which one is the calcarine sulcus? কোনটা? ये वाला, सी? अंडरस्टूड? दिस इज सी शेप, हाफ सी शेप। এটাকে কি বলবো আমরা? দিস ইজ দ্য calcarine sulcus। Okay, C shaped sulcus। Now we will identify which one is the parieto-occipital sulcus। So between the parietal and occipital কোনটা হবে? তোকে লোব দুটোকে আইডেন্টিফাই করতে হবে। এটাতে কি দেখা যাচ্ছে? দেখ, which one is the parieto-occipital sulcus? ये तो है cerebellum, this is the occipital lobe, and this is the parietal lobe। तो ये जो जा रहा है between the occipital lobe and the parietal lobe, ठीक है? This is the temporal lobe, so this is the parieto-occipital sulcus। Okay, so could you identify the precentral and postcentral gyrus? বল, precentral and postcentral। সেন্ট্রাল সালকাস, দেখ এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। সেন্ট্রাল সালকাস আইডেন্টিফাই কর কোনটা? এইটা, বিকজ ইট ইজ কাটিং থ্রু আউট। ওকে, সো সেন্ট্রাল ये गया, so this is the precentral, this is the postcentral। Precentral is also known as motor or sensory? motor। This is the motor and this is the sensory। तो sensory का क्या है? 3, 1, 2, and motor में क्या रहेगा? 4 and 6। Okay, so these are the gyrus and sulcus। আর একটা কোন একটা সালকাস মিস করছে যেটাকে বলে cingulate gyrus। So which one is the cingulate gyrus and which one is the Sylvian gyrus? Sylvian sulcus, lateral another name is Sylvian। Okay, so which one is the cingulate? ল্যাটারাল তো এটা হ্যাঁ, এটা বিকজ ল্যাটারালটা কাকে কাকে ডিভাইড করে? 3টেকে ডিভাইড করে, ঠিক আছে? একটা যেমন হচ্ছে ফ্রন্টালের সাথে টেম্পোরাল। ওকে, আবার দেখ এটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, দুটোকে আলাদা করছে, ঠিক আছে? তো সুতরাং 3টে স্টেম আছে এটার, ঠিক আছে? একটা 1, 2 and 3। ওকে, 3টে স্টেম থাকে ল্যাটারাল সালকাস। ওকে, so why we could not see over here? Because the meninges is strictly adheres, ঠিক আছে? meningesটা এখনো কিন্তু এটা ভালো করে রিমুভ করা হয়নি, ঠিক আছে? মেইনলি যেটা রিমুভ করতে ডিফিকাল্টি হয় সেটা হচ্ছে ডুরামেটাল। ওকে, very difficult to remove। Okay, so somewhat study all the area and the sulcus and gyri। যেমন অডিটরিতে কি কি বললো? অডিটরি কত? না 17, 18, 19 এখানে আছে পিছনে, ঠিক আছে? আর কি কি বলেছিলাম? ফ্রন্টালে কি কি থাকে যেটা মেমোরি সেন্টার বলছি? 9, 10, 11, 12 এটাতে তো ডেমেনশিয়া হচ্ছে, অ্যামনেসিয়া হচ্ছে। ওকে, সো দ্যাট উড বি কন্ট্রোলড বাই দিস এরিয়া, মেমোরি উড বি কন্ট্রোলড বাই দিস এরিয়া। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট? বিইং এ ডক্টর ইউ শুড নো, বিকজ এনি ইনজুরি, এনি ব্লাড ট্রমা, তোকে অ্যাসেস করতে হবে কোথায় লেগেছে, তাহলে ওই পেশেন্টের কি কি সমস্যা হতে পারে। ওকে, memory loss is very common। ফ্রন্টে যদি লাগে ম্যাক্সিমাম, বাট শর্ট টার্ম মেমোরি আস্তে আস্তে হয়তো রিকল করে। আর যদি পুরোপুরি ভাবে ড্যামেজ করে হয়ে যায় দেন উই কুড নট ডু ইট। ওকে, যেমন অক্সিপিটাল লোব হলে কি হবে? দেখবি চোখের তলায় ব্ল্যাক আই হবে। ওকে, বিকজ দেয়ার উড বি
the blood would be accumulated over here. So what is the black eye? কেন হয়? স্কালের ইনজুরিতে কি হয় বল? স্কাল্পে যেটা কি আছে, স্কাল্পের পাঁচটা লেয়ার কি কি আছে? স্কিন, কানেক্টিভ টিস্যু, then so emissary veins are present in which layer? Loose areolar tissue. So what will happen if there is any trauma to the base of the skull? ওটা কানেক্ট করতে পারবে না, ওকে? সো দ্যাটস ওয়াই দ্য ব্লাড উড বি অ্যাকুমুলেটেড জাস্ট বিলো দ্য আইবল, ওকে? অ্যাডিশনালি আর কি পাবি? দেয়ার উড বি সিএসএফ রাইনোরিয়া, ওকে? সিএসএফ ওটোরিয়া, ওকে? between the ear or nose there would be CSF is coming out, okay? So this is the additional features in the road traffic accident, okay? So মোটামুটি সালকাস এন্ড জাইরা এটা বলা হলো, এরপর আপ টু ইউ whether you could identify, ঠিক আছে? ক্যালকালাইনটা খুব ইজি, আমি বলে দিলাম, পিছনে যেটা সি শেপ স্মল হবে সব থেকে, ये वाला, ওকে? সি এর মতন যেটা থাকবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ক্যালকালাইন সালকাস, ওকে? এন্ড कौन सा? So see this is I am saying about cuneus and precuneus. Cuneus कौन सा है? पीछे का most occipital lobe का this portion is the cuneus and ये anterior जो है this is precuneus and यहाँ पे क्या रहता है? What is this? This is the paracentral lobule. Why it is very much important? Because it is controlling the urinary system, okay? Paracentral lobule, okay? हाँ न्यूरो तो स्टार्ट हो गए, ब्रेन नहीं पढ़ रहे हो?